আচ্ছা, প্রথমে দেখেন আপনাদের নামে একটা মানে আপনাদের যে ব্যাচ নাম, এই ব্যাচ নেমে এই সেম নেম নিয়ে একটা গুগল ড্রাইভ খোলা আছে। এখানে আপনাদের কোর্সের যে মডিউল, ওইটা সফট কপিটা দেওয়া আছে পিডিএফ। এটাকে ডাউনলোড করে নেবেন। আজকে লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করব। আর প্রতিদিনের ভিডিও এই সেম গ্রুপেই পাবেন, মানে সেম ড্রাইভে আর কি। আর একটা একটা ভিডিও লিঙ্ক কিন্তু প্রতিদিন সাবমিট করা হবে না গ্রুপের মধ্যে। একটা পার্মানেন্ট লিঙ্ক থাকবে গ্রুপের, ড্রাইভের লিঙ্ক, ওইটা পিন করা থাকবে। হ্যাঁ, আপনারা চাইলে এই লিঙ্কটাকে কপি করে কোনো একটা জায়গায় রাখতে পারেন, যেভাবে ক্লাসের লিঙ্কটাকে রাখছেন আর কি ওইভাবে। তো ওই লিঙ্কের মধ্যে প্রতিদিন আপনাদের ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। সো যদি লিঙ্কটা কপি করে রাখেন আপনার জন্য সুবিধা। আচ্ছা, তো আমরা আফটার ইফেক্ট ওপেন করার পর প্রথমে এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আর কি। তো দুইটা বাটন দেখতে পাচ্ছি, একটা হলো নিউ প্রজেক্ট আর একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। সো আমরা যেহেতু একদম নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে অবশ্যই নিউ প্রজেক্ট। আর যদি এক্সিস্টিং কোনো ফাইল নিয়ে কাজ করতে চান, দেখা যাচ্ছে আপনার সেভ করা কোনো একটা ফাইল আছে, সেটাকে ওপেন করে কাজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে। সো আমরা নিউ প্রজেক্টে গেলাম। এবার আমাদের ইন্টারফেস অন হয়ে গেছে। তো এখানে কোনো অবজেক্ট ইম্পোর্ট করার আগে প্রথমে একটা কম্পোজিশন মেক করতে হয়। সো কম্পোজিশনে আমরা পরে যাব। তার আগে আমরা দেখব এখানে যে ইন্টারফেসটা আছে কোনটাকে কি বলে সেটা একটু জানতে হবে, অর্থাৎ ইন্টারফেস পরিচিতি আর কি। তো প্রথমে একদম সবার উপরে দেওয়া আছে ফাইল, এডিট, কম্পোজিশন, এরকম যেটা লেখা আছে সেটাকে বলা হয় মেনু বার। আফটার ইফেক্টসের সবগুলো মেনু আমরা এখানে পাবো। এরপরে যে বারটা সেটা হচ্ছে আমাদের টুল বার, অর্থাৎ এই সবগুলো টুল এখানে পেয়ে যাবেন। সো খুব বেশি যে টুল আছে তা কিন্তু না, কয়েকটা টুল, এবং এই টুলগুলো দিয়ে মূলত আমরা সব ধরনের কাজগুলো করব। তাহলে এটা হচ্ছে টুল বার, এটা গেল মেনু বার, এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। আমরা যখনই কোনো এলিমেন্টস বাইরে থেকে নিয়ে আসতে যাইব বা নিয়ে আসা দরকার হবে, তখন এই প্রজেক্ট প্যানেলটা দরকার হবে। এই প্রজেক্ট প্যানেল ছাড়া অন্য কোথাও ইম্পোর্ট করা যায় না। সো যে কোনো ফাইল যদি এখানে নিয়ে আসতে চান, ধরেন আপনার একটা ফটোশপের করা একটা ফাইল আছে, ওইটাকে অ্যানিমেশন করবেন, অথবা ইলাস্ট্রেটরের কোনো একটা ডিজাইন করছেন, সেটাকে অ্যানিমেশন করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই প্রজেক্ট প্যানেল থেকে ইম্পোর্ট করা লাগবে। আচ্ছা, এর সাথে ইফেক্ট কন্ট্রোল নামে আরেকটা প্যানেল আছে। তো এখান থেকে আমরা ইফেক্টগুলোকে কন্ট্রোল করতে পারি বা ম্যানেজ করতে পারি। তো এই গেল একটা প্যানেল। এই পাশে আমরা এই কম্পোজিশন নামে আরেকটা প্যানেল দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রিভিউ মনিটর বলতে পারেন এই প্যানেলটা, অর্থাৎ এই কম্পোজিশনের মধ্যে আমরা যেই ধরনের কাজগুলো করব, ইফেক্ট দিব বা অ্যানিমেশন তৈরি করব, ওইটার যে প্রিভিউ বা মনিটরিং যেটা, সেই মনিটরিং সেকশনটাই হচ্ছে মূলত কম্পোজিশন সেকশনে হয়ে থাকে। তো এটাকে কম্পোজিশন বলা হয় কারণ হলো এখানে আমরা কি বলে, আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা এমএস ওয়ার্ডে যখন কাজ শুরু করেন তখন কিন্তু একটা ডকুমেন্টস সেট আপ করতে হয়, সাইজ দিতে হয় যে কতটুকু সাইজের মধ্যে আপনার এই এলিমেন্টসটা প্রিন্ট হবে। হ্যাঁ, তো এখানেও এরকম কিছু একটা দিতে হয় যে আপনার এই আউটপুটটা, এটার সাইজ, রেশিও, তারপর রেজুলেশন, ফ্রেম রেট, এগুলো কতটুকু হবে, ওইটাই কম্পোজিশনের মধ্যে দিয়ে রাখতে হয়। তো যাই হোক, যখন আমরা নিউ কম্পোজিশন থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করব, তখন এই জিনিসটা আরও ক্লিয়ার হবেন। এবার আমরা নিচে আসি একটু। এইটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল, আর এইটা হচ্ছে আমাদের টাইম লাইন। তো সব ধরনের অ্যানিমেশনের কাজ এই টাইম লাইনেই করতে হবে। আর লেয়ার প্যানেলে যে অবজেক্টগুলো রাখা হবে সেগুলো টাইম লাইনে থেকে শেয়ার করব, মানে দেখা যাবে আর কি। তো এখন যদি লেয়ার না থাকে তাহলে টাইম লাইনটা একদম ব্ল্যাঙ্ক থাকবে। তো এই মুহূর্তে কোনো লেয়ার নাই এই জায়গায়, যার কারণে টাইম লাইনেও কিছু নাই। সো টাইম লাইনটা ব্ল্যাঙ্ক। যখনই আমরা লেয়ার এখানে ইনপুট করব বা লেয়ার অ্যাড করব, সাথে সাথে টাইম লাইনটা অন হয়ে যাবে, এবং টাইম লাইনে দেখতে পাবেন যে কয়টা লেয়ার আছে, কোন লেয়ারে কি আছে। আচ্ছা, এই পাশে যে প্যানেলটা, এটা হচ্ছে আমাদের প্রিসেট প্যানেল অথবা কন্ট্রোল প্যানেল বলতে পারেন। সো এখান থেকে ছোট্ট করে আপনারা প্রিসেট অথবা বিভিন্ন ধরনের প্যালেট, সেগুলো অ্যাক্সেস নিতে পারবেন, যেমন ক্যারেক্টার প্যালেট, তারপর হচ্ছে ইফেক্ট প্যালেট,
অ্যালাইনমেন্ট, এরকম অনেকগুলো প্যালেট আছে যেগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করে থাকি। যেরকম এখানে ইফেক্টে ক্লিক করলে ইফেক্ট রিলেটেড যে অপশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন, এই যে ইফেক্ট। এরপরে অ্যালাইনমেন্টের জন্য যে অপশনগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন, ক্যারেক্টার হচ্ছে এগুলা। তো এই প্যানেলটাকে বলা হয় ইফেক্ট প্যানেল অথবা কন্ট্রোল প্যানেল। আচ্ছা, যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের ইন্টারফেস পরিচিতি। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যেতে পারে। ধরেন এই ইন্টারফেসের যে সেটিংসটা সেটাকে কাস্টমাইজ করা যায়। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন কি কম্পোজিশনটাকে এখানে রাখবেন না এখানে রাখবেন। তাহলে দেখেন কম্পোজিশন এখানে চলে আসছে, এখানে হচ্ছে লেয়ার, টাইমলাইন ওই পাশে আছে। আবার প্রজেক্ট প্যানেলটাকে আপনি এখানে রাখতে চান, সো টেনে নিয়ে আসলেই হয়ে যাবে। দেখেন সব কিছু কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। তো যদি কখন এরকম হয় এবং আপনি যদি চান যে না আমি আগের সেটিংসটাতে আবার ফিরে যেতে চাই, সেটাও খুব ইজিলি করা যায়। আমাদের এই সেটিংসটাকে রিসেট করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্ক স্পেস, এরপর দেখেন ডিফল্ট একটা সেটিংস আছে, আমরা এটাকে রিসেট ডিফল্ট টু সেভ লেআউট, অর্থাৎ এখানে ক্লিক করলে কি হবে, এই ডিফল্ট সেটিংসটা আগের মতো হয়ে যাবে, আমার ওয়ার্ক স্পেসটা আগের মতো হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, তো সব কিছু আগের মতো হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই যে ওয়ার্ক স্পেস, আমরা এতক্ষণ যা যা দেখলাম এই সবগুলোর সেটিংসটাকে মূলত ওয়ার্ক স্পেস বলা হয়। যেমন কম্পোজিশনটা এখানে রাখা, প্রজেক্টটা এখানে রাখা আছে, এই যে একটা সেটিংস, এই ফুল সেটিংসটা মূলত ওয়ার্ক স্পেস। আমাদের কাজ করার যে স্পেস বা কাজ করার যে এরিয়া, এটাই মূলত ওয়ার্ক স্পেস। তো এটা এক একজন তাদের সুবিধা মতো এক একভাবে সেট আপ করে নেয়, যার যেটা যেখানে রাখলে ভালো লাগে ওইটা ওইখানে রাখে কাজের সুবিধার্থে আর কি। তো এখানে বেশ কিছু প্রিসেট দেওয়া আছে ওয়ার্ক স্পেসের। যেমন এখন আমরা আছি কোথায়, ডিফল্ট। তো যখন ইফেক্টে দিব ইফেক্ট, তখন দেখবেন একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন ইফেক্টটা রান হয়ে গেছে এখানে, আর এখানে চলে আসছে কি ইফেক্ট কন্ট্রোল। তাহলে যারা খুব বেশি ইফেক্ট নিয়ে কাজ করতে হবে যখন যে প্রজেক্টের সাথে, তখন দেখা যাচ্ছে ওই প্রজেক্ট যখন রান করবেন আপনি ওয়ার্ক স্পেসটা ইফেক্ট দিয়ে রাখলে হবে কি যে ইফেক্টগুলো খুব ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন, অন থাকবে এখানে। এবার গ্রাফিক্যাল যে কন্টেন্টগুলো আছে, হ্যাঁ দেখেন এই যে এসেনশিয়াল গ্রাফিক্স, এই আর নতুন একটা প্যালেট এখানে যোগ হয়ে গেছে। অর্থাৎ গ্রাফিক্যাল কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য এই প্যালেটটা খুব দরকার হয়। তো যার কারণে দেখেন আমার ওয়ার্ক স্পেস চেঞ্জ করার সাথে সাথে প্রয়োজনীয় প্যানেলগুলো আমরা পেয়ে যাচ্ছি এখানে। এগুলো ম্যানুয়ালি অন করা যায়, আমরা একটু পরে দেখাচ্ছি। এবার দেখা যাচ্ছে মোশন ট্র্যাকিং, অর্থাৎ যদি ট্র্যাকিং নিয়ে আপনার কোনো অ্যানিমেশন করা দরকার হয় তখন এখানে ক্লিক করলে ট্র্যাকার পাবেন। এখানে মোশন ট্র্যাকিং রিলেটেড এই দেখেন ট্র্যাকার চলে আসছে। তো এইভাবে আসলে এগুলো এই প্রিসেটগুলো ইউজ করা হয়। আবার নিজের মতো করে আপনি প্রিসেট তৈরিও করতে পারবেন। কিভাবে, ধরেন আপনার এই প্যালেটগুলো দরকার হয় না, আপনার কি কি লাগে, ধরেন ইনফো আপনার লাগে না, এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে ক্লোজ প্যানেল। এরপরে প্রিভিউ লাগে মাঝে মাঝে, এখান থেকে প্লে করা যায়, আবার নেক্সট করা যায়। ট্র্যাকারটাও লাগে, কন্টেন্ট আওয়ার ফিল, আচ্ছা এগুলো মাঝে মাঝে দরকার হয়, মাঝে মাঝে লাগে না। তো আমরা জাস্ট এই দুইটাকে আনলাম। আরেকটা প্যানেল হয়তো বা লাগতে পারে, সেটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল, যখন টেক্সট নিয়ে কাজ করা হয় তখন। তাহলে এই প্যানেলটা কোথায় পাবো, দেখেন আমি উইন্ডোতে যাওয়ার পর এখানে যতগুলো নাম দেখতে পাচ্ছে সবগুলোই হচ্ছে এক একটা প্যানেলের নাম। তো আপনি ক্লিক করার সাথে সাথে এটা এখানে চলে আসবে। তাহলে আমি যাচ্ছি ক্যারেক্টার প্যানেলটাকে অন করতে, আমরা এখানে খুঁজবো কোথায় আছে ক্যারেক্টার প্যানেল। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, জাস্ট ক্লিক করলাম, দেখেন অন হয়ে গেছে। তাহলে আমার এই ওয়ার্ক স্পেসের মধ্যে এই প্যানেলগুলো থাকবে, বাকি যে প্যানেলগুলো আছে সেগুলো আমি রাখতে চাই না। আর কি আছে, আর যা আছে সব ঠিকঠাক। এবার আমি এটাকে একটা কাস্টম ওয়ার্ক স্পেস হিসেবে সেভ করতে পারবো। সেম জায়গায় চলে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, তারপর হচ্ছে দেখেন সেভ এজ নিউ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করে আপনি এটা নাম দিবেন। তো আমি দিলাম নিউ ওয়ার্ক স্পেস। এবার হচ্ছে ওকে। তাহলে এই দেখেন নিউ ওয়ার্ক স্পেস কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি, এবং আপনি এখানে ওয়ার্ক স্পেসে গেলেও দেখবেন এই যে নিউ ওয়ার্ক স্পেস, অর্থাৎ এটা অলরেডি
এই লিস্টের মধ্যে লিস্ট আউট হয়ে গেছে। এবার আপনি যদি বন্ধও করে দেন সফটওয়্যার, যে কোনো সময় আসলে এখানে পেয়ে যাবেন। ধরুন আপনি ডিফল্টে আছেন, এখন আপনি চাচ্ছেন আপনার তৈরি করা ওয়ার্ক স্পেসে চলে যেতে, জাস্ট এখান থেকে সিলেক্ট করেন। এবার আপনি যা যা সিলেক্ট করছেন ওর বাইরে একটা অপশনও থাকবে না। তো এইভাবে ফিল্টার করে নিজের মতো করে ওয়ার্ক স্পেস তৈরি করা যায়। এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস। ওকে ফাইন, এবার হচ্ছে আমরা কম্পোজিশন ক্রিয়েট করব, যেটাকে একটু আগে আমরা ডকুমেন্টের সাথে তুলনা করলাম আর কি। অর্থাৎ ওইটা হচ্ছে আপনাদের মূল সাইজ, রেজুলেশন, ফ্রেম রেট এইটাকে ভ্যারি করবে বা ক্যারি করবে আর কি। তো আমি জাস্ট নিউ কম্পোজিশনে ক্লিক করি। এটা আপনি ফাইল থেকেও যাওয়া যায়, আমি এখান থেকে যাব নিউ কম্পোজিশন। এখানে আমাদের সেটআপটা করতে হবে, খুবই সিম্পল জিনিস, খুব বেশি কাজ নাই এখানে। দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাসপেক্ট রেশিও আর কি, অর্থাৎ রেজুলেশন যেটা হবে, এখানে যে সাইজটা আসবে সেটা কতটুকু হবে, কতটুকু সাইজের মধ্যে আমরা আমাদের কম্পোজিশনটা করব, অ্যানিমেশনটা করব সেটা আর কি। তো 1920 1080 এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট বলতে এটা হচ্ছে এইচডি আর কি। হ্যাঁ, যদি এর থেকে বেশি লাগে আপনি এখানে বাড়ায় নেবেন। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 1920 1080, অলওয়েজ এটা রাখার চেষ্টা করবেন। আর বাকি যা আছে এগুলো ধরা দরকার নেই। এখানে ফ্রেম রেটটা চেঞ্জ করা লাগে মাঝে মাঝে। তো ফ্রেম রেট হলো এটা অ্যানিমেশনের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম করে না, তবে ভিডিওর ক্ষেত্রে, ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু ফ্রেম রেটটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে স্লো মোশনের ক্ষেত্রে। হ্যাঁ, ফ্রেম রেট যদি কম থাকে তখন স্লো মোশন করা যায় না, আটকে আটকে যায়, এটা খেয়াল করবেন। আর ফ্রেম রেট যথেষ্ট পরিমাণ ফ্রেম রেট থাকলে, যেমন 60 ফ্রেম দিয়ে যদি এটাকে ভিডিও ক্যাপচার করা হয় তখন এটাকে স্লো মোশন করলে আটকায় না। তো ফ্রেম রেট হলো পার সেকেন্ডে আমরা কতগুলো ফ্রেম দেখি সেটা। ফ্রেম কি জিনিস সেটা একটু বোঝার বিষয়। যেমন ধরেন আপনারা যখন ফোন দিয়ে বা কোনো একটা ডিভাইস ব্যবহার করে ভিডিও করেন কোনো কিছু, তো সেই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ফ্রেম এক একটা ছবি আকারে, এক একটা ইমেজ আকারে সেভ হয়। দেন হচ্ছে অ্যাক্সিলেটর কি করে, ভিডিও অ্যাক্সিলেটর, সে হচ্ছে প্রত্যেকটা ফ্রেমকে পার সেকেন্ডে ভাগ করে তারপরে দেখায়। এখন প্রতি সেকেন্ডে কয়টা করে ফ্রেম দেখাবে সেটাকে আবার সেট করে দিতে হয়। সেটা ক্যামেরা সেটিংসের মধ্যে আছে, আবার আপনি ম্যানুয়ালি যখন এডিট করবেন সেখানেও দেওয়া যায়। তো এখানে দেওয়া আছে ফ্রেম রেট 30, তার মানে হচ্ছে পার সেকেন্ডে 30টা করে ফ্রেম আপনার সামনে শো করবে। তো এই ফ্রেমগুলো আসলে খালি চোখে দেখলে আপনি কখনোই বুঝবেন না, এটা এডিট করতে গেলে তখন হয়তো বা ফ্রেম বাই ফ্রেম যখন করা হয় তখন দেখা যায়। কিন্তু সাধারণ মানুষ যারা এডিটর না, তারা ফ্রেম কি সেটাও বুঝবে না কখনোই। তো প্রত্যেকটা সিকোয়েন্সের মধ্যে যখন কোনো ধরনের গেস্টার থাকে, কোনো অ্যানিমেশন থাকে, কোনো মুভমেন্ট থাকে, সেই মুভমেন্ট কখনোই ক্যামেরা ভিডিও আকারে সেভ করতে পারে না। সে শুধুমাত্র প্রত্যেকটা পোজ, প্রত্যেকটা পোজ সে এক একটা ফ্রেম বা এক একটা ইমেজ আকারে সেভ করে। সেটাকে র্যাপিডলি একটা ট্র্যাকার অথবা একটা এক্সিলেটর সে খুব দ্রুত এটাকে একটার পর একটা ফ্রেম শো করে প্রত্যেকটা পোজকে, যার কারণে মনে হয় যে এটা একটা ভিডিও। আর সেই সাথে একটা সাউন্ড প্লে হয়। যখন পুরোটা মিলে একটা কম্পোজিট তৈরি হয়, যার কারণে আমরা বুঝতে পারি যে মানুষ কথা বলতেছে, মুখ নাড়াচ্ছে, হাত পা সরাচ্ছে এখান থেকে আরেক জায়গায়। তো এগুলো আসলে ফ্রেম বাই ফ্রেম আমরা দেখতে পাই। তো যাই হোক, মোটামুটি হয়তো বা বুঝতে পারছেন। এখন এই ফ্রেমটা 24 ফ্রেম থেকে শুরু হয় আর কি। আপনার সিনেমা হলে আগের দিনের যে অ্যানালগ সিনেমাগুলো ছিল, যেগুলোতে রিল প্লে হতো, রিল, তো ওগুলোতে কিন্তু 24 ফ্রেম পার সেকেন্ডে দেখা যেত, 24 ফ্রেম ছিল। তো 24 ফ্রেম থাকলে মোটামুটি একটা ভিডিও স্মুথ বলা যায়। তবে 30 ফ্রেম হচ্ছে স্ট্যান্ডার্ড, অ্যানিমেশনের জন্য হোক বা ভিডিওর জন্য 30 ফ্রেম স্ট্যান্ডার্ড। তো যদি ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনার স্লো মোশন করা লাগে তাহলে আপনি 30 ফ্রেমটা বাড়ায় নেবেন, 60 ফ্রেম, অথবা এর থেকে একটু কম নেওয়া যায়, বাট 30 থেকে বাড়ায় নিতে হবে। তবে 60 নিলে বেটার স্লো মোশন করার ক্ষেত্রে। আর রেগুলার ভিডিওর ক্ষেত্রে 30 এনাফ। এখানে আসি ডিউরেশনটা লাগবে আপনাদের। ডিউরেশন হলো এই যে আমাদের টাইম লাইন, এইটার ডিউরেশন। অর্থাৎ আপনি এখন যেই কাজটুকু করবেন বা যেই মোশনটুকু করবেন অথবা কম্পোজিশনটুকু করবেন সেইটার ডিউরেশন কতটুকু হবে, সেই ভিডিওটার লেন্থ কতটুকু হবে,
সেইটা এখানে যদি দিয়ে না রাখেন তাহলে ডিফল্ট যেটা থাকে ওইটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ ধরেন আপনি 2 মিনিটের একটা অ্যানিমেশন করবেন, হ্যাঁ, তাহলে 2 মিনিটের ডিউরেশনটা এখানে দিয়ে রাখতে হবে। এখন এখানে 10 সেকেন্ড দেওয়া আছে, আপনি কিন্তু 11 সেকেন্ডের ভিডিও এখানে বানাতে পারবেন না। আপনার এই 10 সেকেন্ড দিয়ে শুরু করলে 10 সেকেন্ডের বাইরে একটু কাজও করা যাবে না। তো এই জন্য কম্পোজিশনের মধ্যে টাইমলাইনের ডিউরেশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা এখানে ধরেন 30 সেকেন্ড রাখলাম, তাহলে কি হবে, 30 সেকেন্ডের জন্য একটা টাইমলাইন সে আমাকে দিবে। তো এটা যে কোনো সময় বাড়ানো যায়, যে কোনো সময় কমানো যায়। ধরেন আপনি 30 সেকেন্ড নিছেন, এখন দেখতেছেন যে আমার এই 30 সেকেন্ডে হচ্ছে না, আপনার কাজ করা অবস্থায় ওই মুহূর্তে আপনি বাড়ায় নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিউরেশনটা। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যে কম্পোজিশনটা ক্রিয়েট করবেন অথবা যে ডকুমেন্টটা ক্রিয়েট করবেন, ফর এক্সাম্পল ওই ডকুমেন্টের মধ্যে তো একটা কালার থাকে, তাই না? হোয়াইট থাকে, ব্ল্যাক থাকে, যে কোনো একটা। সো আপনি ওই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কম্পোজিশনের কালার বলে এটা, হোয়াইট, ব্ল্যাক বা যে কোনো কালার দিতে পারেন। তো আমরা হোয়াইটে রাখি, এবার ওকে করে দিলাম, দেন হচ্ছে জাস্ট ওকে করে দিচ্ছি। এখানে আপনি কম্পোজিশনের নাম দিতে পারেন, আমি দিচ্ছি ফার্স্ট ক্লাস, এবার ওকে। এবার দেখেন এই যে আমাদের কম্পোজিশন তৈরি হয়ে গেছে। এটাকে মূলত কম্পোজিশন বলে, যেটাকে আপনারা ডকুমেন্ট সেটআপ বলেন বা ডকুমেন্ট বলেন, যাই বলেন না কেন, অনেকে আর্টবোর্ড বলে। তো এইটার মধ্যেই আসলে আমাদেরকে, অর্থাৎ এইটার মধ্যে যতটুকু এলিমেন্টস থাকবে ওইটা আমাদের আউটপুটের মধ্যে আসবে। যদি এটার বাইরে কিছু থাকে সেটা আর দেখতে পাবো না। এটা হচ্ছে মূলত কম্পোজিশন। এটাকে জুম ইন জুম আউট করা যায়, খুবই ইজি জুম ইন জুম আউট করা। কারণ অনেক সময় বড় করে আপনার কম্পোজিশনগুলোকে ভিউ করতে হয়, সেক্ষেত্রে মাউসের যে হুইল আছে, চাকা, জাস্ট এটাকে ঘোরাবেন, তাহলে বড় হবে ছোট হবে, খুবই ইজি এটা। তো কম্পোজিশন গেল। এবার এটা হচ্ছে লেয়ার প্যানেল বলছিলাম, এটা হচ্ছে টাইমলাইন। তো টাইমলাইন দেখেন, এই যে টোটাল 30 সেকেন্ডের একটা টাইমলাইন আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় টাইম রুলার। এই যে নাম্বারগুলো দেখা যায়, তো এইটাকে আবার বড় ছোট করা যায়, টাইম রুলারটাকে বা টাইমলাইনটাকে বড় ছোট বলতে কি জুম ইন জুম আউট করা যায় টাইম রুলার। দেখেন এখানে একটা প্রিভিউ আছে, এই যে এইটা হচ্ছে টাইম রুলারের জুম ইন জুম আউট। আপনারা শুনতে পাচ্ছেন তো না? জি, শুনতে পাচ্ছি। জি। তো কিছু কিছু ক্ষেত্রে টাইম রুলারটাকে, সরি মানে টাইমলাইনটাকে বড় করতে হয়, সেক্ষেত্রে এই যে টাইমলাইনের মধ্যে একটা জুম আছে, এই জুম করতে পারেন। দেখেন এটাকে যদি জুম করি, তখন এই টাইম রুলারটা আরও বেশি ডিটেল দেখতে পাবেন। এখন দেখেন 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 2 সেকেন্ড করে দেখাচ্ছে। 2, তারপর 4, তারপর 6, মাঝখানে 6-এর পরে 7, 8 কিন্তু নাই। তাহলে এই সবগুলো ডিটেল দেখার জন্য যদি আরও বেশি জুম করেন, তখন দেখবেন, এই দেখেন একটু জুম করি, এখন দেখেন 1, 2, 3, 4, এখন কিন্তু সবগুলো ডিটেল। এস লেখা মানে হচ্ছে সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, অনেক বেশি জুম করে দিলাম। এবার দেখেন এখন কিন্তু আর সেকেন্ড না, এখন হচ্ছে আপনাকে ফ্রেম বাই ফ্রেম দেখাচ্ছে। এই যে 3 ফ্রেম এফ লেখা আছে এখন। এই প্রত্যেকটা জিনিস এক একটা ফ্রেম, অনেক বেশি জুম হয়ে গেছে টাইমলাইনটা। এখন আপনি ফ্রেম ওয়াইজ ধরতে পারবেন। একটু আগে আমরা ফ্রেমের কথা বলছিলাম, তাহলে পার সেকেন্ড যদি 30 ফ্রেম হয়, তাহলে 29, এ দেখেন 1 মিনিট, 1 মিনিটের 30টা ফ্রেম একটু আগে আমরা সেট করছিলাম কিন্তু। তাহলে 24, 25, 26, 27, 28, 29 পরে 1 সেকেন্ড হয়ে গেছে। সরি 1 মিনিট না, 1 সেকেন্ডে আমরা দিছিলাম হচ্ছে 30 ফ্রেম। 29 ফ্রেমের পরে 1 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 30 ফ্রেম। পার সেকেন্ডে 30 ফ্রেম, আপনি এখান থেকে কাউন্ট করতে পারেন। আবার এখান থেকে আবার এক থেকে শুরু হয়েছে, দেখেন এই যে 30 ফ্রেম শেষ, আবার 1 ফ্রেম, 2 ফ্রেম, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মিনিটের জন্য। এখানে দেখলে আবার আপনি 30-এর মধ্যে যদি যান, এই যে আমরা অনেক বেশি সামনে চলে আসছি, এটা হচ্ছে 4 সেকেন্ডে চলে আসছে। তো এইভাবে আসলে ফ্রেমগুলো কাউন্ট হয়। যদি জুম আউট করে দিই, তখন আপনারা ফ্রেমটা বাদ দিয়ে সেকেন্ড দেখতে পাবেন। তো এই টাইমলাইনটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে লেয়ার থাকে। সো আমরা এবার যেটা করব, কোনো একটা এলিমেন্টস ক্রিয়েট করব, তারপরে দেখব লেয়ারটা আসলে কিভাবে আসে।
তো এখানে টুলবারের মধ্যে অনেক কিছু আছে, এখান থেকে সরাসরি এলিমেন্টস জেনারেট করা যায়। তো এটা হচ্ছে শেপ টুল, এটা দিয়ে আমরা বেসিক যে শেপগুলো আছে সেগুলো নিতে পারবো। হ্যাঁ, তো আমি একটা শেপ জেনারেট করব এখন। শেপ টুলটাকে সিলেক্ট করলাম, এবার ড্র করব এখানে, ব্যাস। তো শেপটা জেনারেট করার পর দেখেন আমাদের এখানে একটা লেয়ার জেনারেট হয়ে গেছে অলরেডি, এবং এখানে এই লেয়ারের সোজা একটা লাইন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে টাইমলাইনের মধ্যে এই লেয়ারের সব ধরনের কাজ আমরা এইটাকে ধরে ধরে করতে পারবো। জাস্ট লেয়ারটা এখানে নাম ওয়াইজ দেখা যাবে, শেপ লেয়ার 1, এই লেয়ার মধ্যে কি আছে সেটা এখানে ধরে ধরে কাজ করবে। এইটাকে বলা হয় প্লে হেড। এই যে লম্বা একটা দাগের মতো, এই প্লে হেডটা যেখানে থাকবে ওই জায়গার মধ্যে আপনার টাইমলাইনে যেটাই থাকবে, সেটা শেপ থাকুক, কোনো একটা ইমেজ থাকুক বা কোনো একটা লোগো থাকুক, সেটা আপনার এই প্রিভিউ মনিটরে অথবা কম্পোজিশন যে মনিটর আছে সেখানে শো করবে। তাহলে এই পুরো টাইমলাইন জুড়েই আমার এই শেপটা রাখা আছে, যার কারণে আপনি প্লেটটা যেখানেই নেন ওইখানেই লাল শেপটা শো করবে। এই টাইমলাইন থেকে লেয়ারটাকে সরানো যায়, এভাবে মুভ করা যায়। এখানে আমি সরাই দিলাম, এখন কি হলো, আমাদের প্রথম এই জায়গাটা কিন্তু খালি হয়ে গেছে, যার কারণে এখানে কোনো কিছু শো করে না। যখন সামনে নিয়ে যাব আবার দেখেন ওভারল্যাপিং হয়ে গেলে এটা শো করবে। ওকে, ফাইন। এই অবজেক্টটাকে সিলেক্ট করে মুভ করতে চাচ্ছি, তাহলে যে কোনো অবজেক্টকে মুভ করার জন্য আমাদের টুল বার থেকে একটা টুল নিতে হবে, সেটাকে বলা হয় সিলেকশন টুল। এইটার শর্টকাট হলো ভি। সিলেকশন টুলটাকে নিলাম, এখন দেখেন অবজেক্টের উপরে ক্লিক করলে সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে মুভ করেন, এখন যে কোনো জায়গায় মুভ করা যাবে। আপনি চাইলে অবজেক্টটাকে কর্নার ধরে বড় ছোট করতে পারবেন এভাবে। এখন এখানে একটা প্রবলেম দেখেন তো, যখন বড় ছোট করতেছি তখন সে এই দিকে চলে যায় বারবার। ছোট করলাম, দেখেন এই ছোট করতেছি তাও ওদিকে যায়, বড় করতেছি তাও ওই জায়গা থেকে বড় হয়, কর্নার থেকে। আমি চাচ্ছি এইখান থেকেই বড় ছোট হবে। সেটার জন্য দেখেন এখানে ছোট্ট একটা পয়েন্ট আছে, ভালো করে মাথায় অ্যাঙ্কর রাখবেন। পয়েন্ট। রাইট রাইট, অ্যাঙ্কর পয়েন্ট। কে বললো এটা? আমি থ্যাংক ইউ। আপনি কি পারেন আগে থেকে ফ্রিল্যান্সার? একটু নলেজ আছে শুরু করতে আগে। গুড, এই তো। তাহলে এটাকে বলা আমি হয় প্রফেশনাল অ্যাঙ্কর পয়েন্ট। গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ মিজান সাহেব। তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, রাইট? অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে থাকবে আপনার এলিমেন্টসের, অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে থাকবে ওইটাই হচ্ছে এটার সেন্টার পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। তাহলে যেহেতু এটা এই অ্যাঙ্কর পয়েন্টটা অনেক দূরে আছে, এটা থাকার কথা আমাদের এই শেপের একদম সেন্টারে, কিন্তু সেটা সেন্টারে নাই, অনেক দূরে আছে। তো যার কারণে এই শেপের সেন্টার পয়েন্ট কাউন্ট হচ্ছে কিন্তু এখান থেকে। প্রবলেমটা এখানেই। সো এটাকে সলভ করব কিভাবে? এই টুলবারের মধ্যে একটা টুল দেওয়া আছে, হ্যাঁ, জি, প্যান বিহাইন্ড, অর্থাৎ এটা হচ্ছে মূলত অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলের শর্টকাট হচ্ছে ওয়াই। তো এই টুলটাকে সিলেক্ট করার পর আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে মুভ করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু খুবই মারাত্মক জিনিস এবং খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি অ্যালাইন করতে পারবেন না এটা ছাড়া, অথবা স্কেলিং করতে পারবেন না, পজিশনিং করতে পারবেন না, কোনো কিছু অ্যানিমেশন করতে গেলেই অ্যাঙ্কর পয়েন্ট সেট আপ করতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি চান ম্যানুয়ালি ধরে এখানে বসাইতে পারেন, বাট ম্যানুয়ালি ধরলে আপনি অনেক সময় বুঝতেও পারবেন না যেটা আসলে এক্স্যাক্ট সেন্টারে বসছে কিনা। তো এটার জন্য শর্টকাট আছে। টুলে যাওয়ার পর দুইভাবে সেন্টার করা যায় এটা। প্রথমে টুলটাকে সিলেক্ট, তারপর হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল। এই অল্টার কন্ট্রোল চেপে ধরে যদি টুলের উপর ডাবল ক্লিক করেন তাহলে এক্স্যাক্ট সেন্টার পয়েন্টে অ্যাড হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার হোম বাটনে ক্লিক করবেন। আবার বলছি, কন্ট্রোল অল্টার প্লাস হোম বাটন, তাহলে সেটা অটোমেটিক যেখানেই থাকুক সে সেন্টারে চলে যাবে। তাহলে কিবোর্ড থেকে কি বললাম? কন্ট্রোল অল্টার হোম বাটন। আর যদি কিবোর্ড ব্যবহার না করেন, কন্ট্রোল অল্টার অ্যাঙ্কর পয়েন্ট টুলে ডাবল ক্লিক, শেষ। এখন যদি আমি বড় ছোট করি এই টুলটাকে ব্যবহার করে, এখন দেখেন এখনও সে পাশে সরবে না, সেম জায়গা থেকে বড় ছোট হবে। আমি শিফট ধরে আছি, হ্যাঁ, সমান করে বড় ছোট করার জন্য শিফট ধরবেন, তারপরে যে কোনো একটা কর্নার থেকে বড় করেন বা ছোট করেন, সমস্যা নেই। তাহলে চারপাশে সমান করে বড় ছোট হবে। আর যদি শিফট ব্যবহার না করেন তাহলে দেখেন চ্যাপ্টা হয়ে যাবে, রেশিও নষ্ট হয়ে যাবে। দেখেন
আপনি রেশিওটাকে বা প্রপোর্শনটাকে ধরে রাখতে পারবেন না। এই জন্য যে কোনো এলিমেন্টসকে বড় ছোট করার জন্য অবশ্যই শিফট ব্যবহার করবেন। যারা গ্রাফিক ডিজাইনার তারা এগুলো অলরেডি জানেন, যারা জানেন না তারা এগুলো নোট নেবেন। ওকে, তাহলে আমরা দুইটা টুল কিন্তু অলরেডি মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। এখন এটা একটু দেখাচ্ছি। তাহলে অবজেক্ট ক্রিয়েট করার পর আমরা টাইমলাইনটা দেখলাম, তারপরে লেয়ার দেখলাম। হ্যাঁ, লেয়ার কিন্তু রিনেম করা যায়। রাইট ক্লিক করে আপনার রিনেম করতে পারেন। এখানে অনেক সময় দেখা যায় অনেক লেয়ার থাকলে তখন এই লেয়ারগুলোকে নাম লিখে রাখতে হয়। ধরেন আপনার এটা হচ্ছে কোনো একটা এলিমেন্টস, ধরলাম এটা একটা লোগো। হ্যাঁ, তাহলে লোগোটা এখানে যদি লিখে রাখেন, পরবর্তীতে এডিট করতে গেলে আপনার এই লেখাটা অনেক বেশি হেল্প করবে এই লেয়ারটাকে খুঁজে পেতে। রাইট ক্লিক, রিনেম, লোগো লিখে এন্টার করলাম, দেখেন এই যে চলে আসছে, হয়ে গেছে লোগো। লেয়ারটাকে মাঝে মাঝে অন অফ করা লাগে, তো এখানে একটা আই বাটন দেওয়া আছে, এটাকে যদি অফ করে দেন তাহলে ওই লেয়ারটা শো করবে না, বাট লেয়ারটা এখানেই থাকবে, কিন্তু ওইটার মধ্যে যে অবজেক্ট আছে সেটা আর আমাদের কম্পোজিশনের মধ্যে শো করবে না, হাইড হয়ে থাকবে। আবার অন করে দিলে দেখতে পাবেন। ওকে, অনেক সময় লেয়ারটাকে লক করা লাগে, সো এখানে লক বাটন আছে, আপনি এখানে লক করতে পারবেন। এবার এটাকে আর ধরতে পারবেন না, দেখেন সিলেক্ট হবে না, লক হয়ে গেছে এটা। এই দেখেন লেয়ার শো করবে ঠিকই, বাট এটা সিলেক্টই হবে না, অর্থাৎ আপনাকে ডিস্টার্ব করবে না। যদি এটার উপরে আরেকটা অবজেক্ট নিয়ে কাজ করা লাগে তখন আপনি লক করে রাখলে এটা বারবার সিলেক্ট হবে না, নড়ে যাবে না, এটা হচ্ছে সুবিধা। আবার কাজ শেষে আপনি এখানে ক্লিক করে আনলক করে দেবেন, এবার আবার সিলেক্ট হয়ে সব কিছু করতে পারবেন আগের মতো। আচ্ছা, তো এখানে অনেক প্যারামিটার আছে, এগুলোতে যাব তার আগে আমরা ইম্পোর্ট কিভাবে করা যে কোনো ফাইল, এখানে ছোট ছোট ভিডিও নিয়ে কাজ করা যায় কিন্তু। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি 1 মিনিটের একটা ভিডিও আছে, ওইটাতে ওইটার সাথে কিছু অ্যানিমেশন যোগ করবেন, বা ওইটার সাথে আপনি কোনো ইফেক্ট নিয়ে কাজ করবেন, ছোট ছোট আর কি। সেক্ষেত্রে ওইগুলোকে ইম্পোর্ট করতে পারেন, অথবা অনেক সময় জেপিজি ফাইলও লাগে, অনেক সময় কোনো লোগো অ্যানিমেশন করতে গেলে সেই ফাইলগুলো লাগে। বিশেষ করে ডিজাইনগুলো অ্যাড করতে হয় এখানে। ডিজাইনাররা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে ডিজাইন করে দেয় অথবা ফটোশপে ডিজাইন করে দেয়, সেই ডিজাইনের উপর এখানে অ্যানিমেশন করা লাগে। তাহলে সরাসরি আপনার এআই ফাইল, পিএসজি ফাইল এখান থেকে ইম্পোর্ট করা যায়, তো ওগুলোর আলাদা ক্লাস। আমরা এবার দেখি যে কোনো ফাইল কীভাবে ইম্পোর্ট করা যায়। কয়েকভাবে ইম্পোর্ট করতে পারেন। এই যে প্রজেক্ট প্যানেলের মধ্যে রাইট ক্লিক করবেন, তারপরে ইম্পোর্ট, হচ্ছে ফাইল। এবার আপনার যেই ফাইলটা দরকার সেটা সিলেক্ট করবেন। তো আমি কোনো একটা ছোট্ট ভিডিও নিচ্ছি, ধরেন এটাই নিলাম। এবার ইম্পোর্ট চলে আসছে এখানে, অথবা ডাবল ক্লিক করতে পারেন এখানে, ডাবল ক্লিক করে যদি সিলেক্ট করে দেন এবার ইম্পোর্ট, এটা চলে আসছে। অথবা ফাইলে গিয়ে ফাইল থেকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, রাইট। ফাইল থেকে ইম্পোর্ট করতে পারেন, এই যে ফাইল থেকে গিয়ে ইম্পোর্ট করে দিলেন, ইম্পোর্ট হয়ে গেল। অথবা Ctrl+I প্রেস করতে পারেন। হ্যাঁ, ইম্পোর্ট হয়ে গেল। অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়, একটু আগে নিজে বললো। ধরেন আপনি হচ্ছে এই কার্টুনটাকে নেবেন বা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেন, এই যে চলে আসছে। তো অনেকভাবে একটা ফাইল ইম্পোর্ট করা যায়, যার যেই প্রসেসটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করতে পারেন। শর্টকাট হচ্ছে Ctrl+I, ইম্পোর্ট। এখন দেখেন এটা শুধুমাত্র আমাদের প্রজেক্ট প্যানেলে আছে, এটা কিন্তু লেয়ার প্যানেলেও অ্যাড হয় না, অর্থাৎ টাইমলাইনেও আসে না, আমাদের কম্পোজিশনের মধ্যেও আসে নাই। সেটা আনার জন্য আপনাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছাড়তে হবে। ডাবল ক্লিক করলে হয়, বা এখানে ছাড়তে পারেন, সেটাও হয়। তাহলে আমরা যে কোনো একটা ফাইল নিয়ে আসি, ধরেন এইটাকেই নিয়ে আসতেছি, ধরলাম, ডাবল ক্লিক করলেও পারেন বা এখানে ছেড়ে দিলেও পারেন, এই যে লেয়ার প্যানেলে। ব্যাস, এটা আমাদের টাইম লাইনের মধ্যে অন হয়ে গেছে। এখন এই লেয়ারের ডিউরেশন কতটুকু সেটা আপনি দেখতে পাবেন, দেখেন এখানে শেষ 8 সেকেন্ড। তো যদি কোনো ভিডিওর মধ্যে অডিও থাকে,
সেটা আপনি দেখতে পাবেন। দেখেন এখানে অডিও একটা সাইন আছে। আর যদি শুধু ভিডিও থাকে, শুধু ভিজুয়ালাইজেশন আছে, কোনো ধরনের সাউন্ড বা অডিও নাই, তাহলে শুধুমাত্র এখানে আইটা থাকবে, এই মিউজিকের যে বাটন সেটা দেখতে পাবেন না। তো এটা আমরা প্লে করি। এখানে সাউন্ডটা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার এখানে কম্পিউটার সেটিংসে প্রবলেম আছে। আউটপুট, তো যাই হোক আমরা একটু চেক করি এটাতে সাউন্ড আছে কিনা। অডিও, ওয়েব ফর্ম, সাউন্ড নাই আসলে। এটা হয়তো বা ডাউনলোড করা কোনো একটা ভিডিও, সাউন্ডের লেয়ার আছে কিন্তু কোনো ওয়েভ নাই, সাউন্ড নাই। তো এই যে সাউন্ড আছে কিনা দেখলাম, এগুলো কিন্তু ক্লাস আছে আপনাদের। আজকের ক্লাসে এগুলো মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট আমি দেখালাম আর কি। এগুলো হচ্ছে অডিওর ক্লাস আছে, তখন দেখবেন। এটাও সেম, আমি একটু ওয়েভটা চেক করে দেখি। একদম ব্ল্যাঙ্ক ওয়েভ, এখানে কোনো সাউন্ড নাই, জাস্ট লেয়ার আছে। ওকে, তো সাউন্ডওয়ালা একটা ভিডিও নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। এইটাতে এইটাতে সাউন্ড আছে, দেখেন এই যে ওয়েভ। এই ওয়েভগুলো থাকলেই বোঝা যায় যে এখানে সাউন্ড আছে কিনা। তো যাই হোক, আমরা আজকে ইম্পোর্ট করাটা শিখলাম। এখন আরেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে, লেয়ার ডিলিট করে কিভাবে। সিলেক্ট করে তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে চলে যায়। আবার সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করলাম, চলে গেল। এখন এখান থেকে লেয়ার ডিলিট হলে কিন্তু আপনার এখান থেকে প্রজেক্ট ডিলিট হবে না, এখানে থেকে যাবে। দেখেন এখানে সবগুলো আছে এই যে। তো আমি এটাকে আবার নিয়ে আসি। এখন ব্যাপারটা হলো, এইটা ধরেন আপনার একটা ভিডিও, এটা নিয়ে আপনি কাজ করতে চান। ইমেজও হতে পারে, ভিডিও হতে পারে। তো এখন এইটার সাইজটা কিন্তু অনেক ছোট হয়ে আছে। আমাদের কম্পোজিশনের সাইজের সাথে এই সাইজের মিল না থাকায় এটা কিন্তু ছোট আছে। তো এইটাকে আপনাকে প্রথমে ফিট করতে হবে। যদি সেটা না করেন তাহলে কি হবে, ফাইনাল আউটপুটে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, এরকম সাদা সাদা থাকবে আর কি। তো সেইটা প্রথমে করে নেব, তারপর হচ্ছে বাকি কাজ। খুবই সিম্পল জিনিস, আপনি এই ভিডিওটার উপরে রাইট ক্লিক করেন, এখানে কম্পোজিশন থেকেও করতে পারেন, অথবা এই যে আপনার টাইমলাইনের যে লেয়ারটা সেটার উপরে রাইট ক্লিক করতে পারেন, একই কথা। এবার চলে যেতে হবে ট্রান্সফর্ম থেকে ফিট টু কম্প, তাহলে কম্পোজিশনের সাইজ অনুযায়ী আপনার এটা ফিট হয়ে যাবে। সো জাস্ট একটা ক্লিক করে দিব, এবার দেখেন সাইজটা পারফেক্টলি বসে গেছে। ওকে, তো ইম্পোর্ট করা শেষ। এখন আশা করি আপনারা যে কোনো ভিডিওকে ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, তো এই যে আমরা এখানে অনেক কিছু ইম্পোর্ট করলাম, এগুলোকে ফোল্ডার ওয়াইজ একটু অর্গানাইজ করা যায়। ধরেন এখানে অনেকগুলো ভিডিও আছে, অডিও ক্লিপ থাকতে পারে, আবার ইমেজ থাকতে পারে। তো এগুলোকে আপনি আলাদা আলাদা করে অর্গানাইজ করতে পারবেন। দেখেন এখানে অপশন আছে একটা ফোল্ডার ক্রিয়েট করার। আপনারা ফটোশপে বা ইলাস্ট্রেটরে যখন গ্রুপ করেন, গ্রুপ ওয়াইজ লেয়ারগুলোকে যেরকম অর্গানাইজ করেন না, ওইরকম আর কি অপশনগুলো দেওয়া আছে। তো আমি জাস্ট একটা ফোল্ডার নিলাম, এখানে লিখলাম ধরেন অডিও অথবা ভিডিও। এখন এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো আমি শিফট ধরে সিলেক্ট করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওর মধ্যে ছেড়ে দিলাম।
এখন দেখেন এখানে কিন্তু জায়গাটা কমে গেছে, অর্থাৎ যে হিজিবিজি একটা ব্যাপার ছিল সেটা কিন্তু এখন নাই, ফোল্ডার ওয়াইজ অর্গানাইজ হয়ে গেছে এটা। তাহলে যতগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিও আমরা একটা ফোল্ডার মধ্যে আছে। যখনই কোনো ভিডিও নিয়ে কাজ করা লাগবে তখন আমি এই ফোল্ডারটা অন করে ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে দেব, হয়ে যাবে। আবার আমি আরেকটা ফোল্ডার নিচ্ছি, এখানে হলো আমরা, আচ্ছা একটু আনডু করি, এই ফোল্ডারটাকে সিলেক্ট রেখে যদি আমরা ফোল্ডার ক্রিয়েট করি তাহলে কিন্তু এটার ভিতরে ফোল্ডার জেনারেট হয়ে যাবে। তো আমরা বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করলাম, এবার ফোল্ডার নিলাম, এখন কিন্তু এটার বাইরে আছে ফোল্ডারটা। তো যেহেতু এগুলো দুইটাই লেয়ার আছে, দুইটা হচ্ছে ইমেজ, তো আমি এখানে ইমেজ লিখি, ব্যাস। এখন এই দুইটা ইমেজকে আমি ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এবার দেখেন এখন কিন্তু আমাদের পুরো জিনিসটাই অর্গানাইজ হয়ে গেছে। তো এইভাবে আসলে ফোল্ডার ওয়াইজ করে আপনার ফাইলটাকে অর্গানাইজ করতে হয়, কারণ যখন বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করা হয় তখন এখানে অনেক ধরনের ফাইল থাকে, একেবারে ভরে যায়, নিচেও আরও অনেক থাকে, তো দেখতে খুবই খারাপ দেখা যায়। এবং ফাইনাল কম্পোজিশনের পরে যখন এটাকে কেউ এডিট করতে যায়, কোনো কারেকশন যখন থাকে আর কি, তখনই বিপদে পড়তে হয়, খুঁজেই পায় না যে কোনটা কোথায় আছে, কারণ আপনি রিনেম করেন নাই, ফোল্ডার ওয়াইজ অর্গানাইজ করা হয় নাই, তো খুঁজে পেতে অনেক প্রবলেম হয়, সময়টা বেশি লাগে তখন। আর যদি শুরুতে এরকম অর্গানাইজ ওয়েতে এটাকে সাজানো হয় তখন কিন্তু এই প্রবলেমগুলো হয় না। তো এটাই ছিল সেই অর্গানাইজেশন, ফোল্ডার অর্গানাইজ। ওকে, এবার আমরা আসি বেসিক কিছু অ্যানিমেশন দেখাবো আজকে। তো এগুলো ডিলিট করে দিই আপাতত, এখান থেকে দরকার নেই এগুলা, ডিলিট। জাস্ট একটা শেপ ক্রিয়েট করব, যে কোনো শেপ। তো দেখেন এইখানে বেশ কিছু টুলের সাথে ছোট্ট একটা আইকন আছে, যেটা হলো ছোট্ট একটা অ্যারোর মতো আর কি। তো ওইখানে যদি ক্লিক করে ধরে রাখি, একটু লং প্রেস করতে হবে লেফট বাটন মাউসের, তাহলে দেখবেন যে আরও কিছু টুল এখানে চলে আসতেছে। তো শেপ টুলের মধ্যে এভাবে ধরে রাখলাম ক্লিক করে, তারপরে দেখতে পেলাম যে এখানে বেশ কিছু টুল আছে, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, তারপর ইলিপস টুল, পলিগন, তারপর হচ্ছে স্টার টুল, এরকম আর কি। এই প্রত্যেকটা কিন্তু এক একটা শেপ টুল। তো একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রেক্টেঙ্গেল, এরকমভাবে একটা শেপ জেনারেট হবে যার 4টা কর্নার থাকবে। এরপরে আরেকটা টুল নেব আমরা, এটা হচ্ছে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটার কর্নারটা একটু রাউন্ড থাকবে, রাউন্ডের পরিমাণ অনেক বেশি আছে, একটু কমাই দিচ্ছি। আচ্ছা, এখন এই যে রাউন্ডের পরিমাণটা কমালাম, এটা কিভাবে করে, এটা হচ্ছে মাউস ক্লিক করে ধরে রাখা অবস্থায়, মাউস ক্লিক করা আছে, যদি ছেড়ে দেন তাহলে আর কাজ করবে না। ধরে রাখা অবস্থায় যদি কিবোর্ড থেকে উপরের অ্যারো প্রেস করেন, উপরের অ্যারো প্রেস করে রাখেন তাহলে এটা রাউন্ড বাড়বে, যদি নিচের অ্যারো প্রেস করে রাখেন তাহলে রাউন্ডটা কমতে থাকবে। তাহলে এটা কমতে থাকবে। এই হচ্ছে রাউন্ডের রেক্টেঙ্গেলের বিষয়টা। ভিতর থেকেও করা যায়, অপশন আছে, ওইটা আমরা পরে দেখাচ্ছি। ডিলিট করে দিলাম। এরপর আছে ইলিপস টুল, এটা টোটালি রাউন্ড, এটা সার্কেল, শিফট ধরলে চারপাশে সমান হবে ড্রয়িং করার ক্ষেত্রে, শিফট ছেড়ে দিলে এরকম ডিম হয়ে যাবে, এই যে ওভাল। তো এরপর পলিগন টুল, তো এইটা হচ্ছে পলিগন টুল, এটার মধ্যে এখন 5টা কর্নার আছে, যদি কর্নার বাড়াতে চান তাহলে ক্লিক করে ধরে রেখে আপ অ্যারো, কমাতে চাইলে ক্লিক করে ধরে রেখে ডাউন অ্যারো, ঠিক আছে। ওকে, এরপরে আছে কি স্টার টুল, এটা হচ্ছে স্টার সাইন, স্টার নিয়ে একটা শেপ ক্রিয়েট হবে। তো এখানেও 5টা কর্নার আছে, আপনি চাইলে কর্নার বাড়াতে পারেন, আপ অ্যারো, কমাতে চাইলে ডাউন অ্যারো, ঠিক আছে। ওকে, তো এই ছিল শেপ টুল, আমি সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার যে কোনো একটা শেপ নিব। এখন প্রত্যেকটা শেপ টুলের সাথে আবার দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে কি স্ট্রোক। তো শেপটা সিলেক্ট করলে আপনি ফিল আর স্ট্রোক দেখতে পাবেন, ডিসিলেক্ট করলে দেখা যাবে না। সিলেক্ট করলাম, এবার ফিল স্ট্রোক, আমাদের ফিল কালারটা অন করা আছে,
তো আমি যদি চাই রেড কালারটাকে চেঞ্জ করব, অবশ্যই এই কালারটা চেঞ্জ করতে হবে, ফিল কালার। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এরকম একটা কালার পিকার চলে আসবে। আপনি এখান থেকে যে কালারটা চেঞ্জ করবেন সেটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অনেকে যেটা করে শুধু এইটাকে চেঞ্জ করে। আপনাকে এইখান থেকে কালার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করার পর এখানে ছোট্ট একটা সার্কেলের মতো দেখা যাচ্ছে। এই সার্কেলটা যদি এখানে থাকে তাহলে এখানে যতই চেঞ্জ করেন আপনার কালার চেঞ্জ হবে না, অথবা যদি এখানে থাকে তাহলে এটা চেঞ্জ হবে না, ব্ল্যাকের মধ্যে পড়ে আছে। মনে রাখবেন অবশ্যই এখান থেকে এই ছোট্ট যে কলামটা, এখান থেকে কালার সিলেক্ট হবে, আর ওই সিলেক্টেড কালারটা কতটুকু লাইট হবে বা কতটুকু ডিপ নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এদিকে আসলে লাইট, এদিকে আসলে ডিপ, এদিকে আসলে আরও ডিপ। তো আমি এটাকে এখানে রাখলাম। এবার ওকে। স্ট্রোক কালার হচ্ছে বাইরের বর্ডারটা। এই দেখেন আমার মেইন জিনিসটা কিন্তু এখানে আছে। এইটার নাম কি বলেন তো, কার মনে আছে কিনা? অ্যাঙ্কর পয়েন্ট। Anchor point. Anchor point. Anchor point. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এখন যদি এটাকে সেন্টার পয়েন্ট নিতে চাই তাহলে কিবোর্ডের একটা শর্টকাট শিখেছিলাম, বলেন তো শর্টকাটটা? So control bar এ হলো anchor point এর একটা ইয়ে আছে। Y. ওয়াই হচ্ছে টুল, টুলের, হ্যাঁ টুলের শর্টকাট। আচ্ছা, টুল নিলাম, এটা হলো রাইট, এই তো কন্ট্রোল অল্টার হোম বাটন। দেখেন আমাদের Control Alt জায়গায় চলে গেছে। কন্ট্রোল অল্টার হোম বাটন হচ্ছে এটার সেন্টার পয়েন্টে নিয়ে যাওয়ার শর্টকাট। ওকে, তো সেন্টার না থাকলে কিন্তু অ্যানিমেশন করতে পারবো না, অ্যানিমেশনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন স্ট্রোকটা একটু দেখি, তারপর আমরা অ্যানিমেশনে যাব। এই হলো আমাদের স্ট্রোক প্যানেল, এটা কিন্তু বন্ধ করা আছে। হ্যাঁ, এই মুহূর্তে কোনো স্ট্রোক দেওয়া নাই এখানে, এটা অফ করা আছে। এক মিনিট, বলেন। আচ্ছা সরি, ওই একজন লোক আসছিল আর কি, একটু কথা বলতেন। যাই হোক, তো এবার স্ট্রোকটা অন করব। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর যে কোনো একটা কালার দিয়ে দেন, স্ট্রোক অন হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে স্ট্রোক, সাইজ অনেক বড় আছে। এই যে পাশেই সাইজ দেওয়া পিক্সেলে আছে, আপনি এখানে এইভাবে করে সাইজটাকে বাড়ায় কমায় অ্যাডজাস্ট করতে পারবেন। যে কোনো কালার নিতে পারেন আপনার যেটা ভালো লাগে। সো ফিল কালার, স্ট্রোক কালার একইভাবে পিক করা হয়, যে কালারটা ভালো লাগে সেটা নিতে পারেন এখানে। ওকে, এটা হলো সাইজ, যেটা আমরা একটু আগে বললাম। স্ট্রোকের সাইজ কতটুকু হবে সেটা। যদি আপনি চান স্ট্রোক রাখবেন না, শুধু ফিলটাই রাখবেন, এখানে ক্লিক, আচ্ছা স্ট্রোক লেখার উপর ক্লিক করবেন, তারপর এখানে অফ করার অপশন পাবেন। এই যে এখানে নান করে দেন, এবার ওকে করেন, তাহলে স্ট্রোকটা একেবারে বন্ধ হয়ে যাবে। এবার যাই হোক, আমরা একটু নিচে আসি। এই শেপটাকে আমরা যদি চাই, এটার মধ্যে বেশ কিছু অপশন আছে। দেখেন এটাকে ধরলাম, এটা হচ্ছে লেয়ার, লেয়ার সিলেক্ট করার সাথে সাথে অবজেক্ট সহ সিলেক্ট হবে। এখানে যে অ্যারো আছে না, এখন অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে যাওয়ার পর প্রথমে আমরা ট্রান্সফর্মটা দেখব। এগুলো হচ্ছে এই শেপের বা এই লেয়ারের প্রপার্টি, এই প্রপার্টির ভিতর থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম প্রপার্টিতে যাওয়ার পর এখানে কিছু প্যারামিটার আছে, যেমন অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, সবগুলো দিয়েই অ্যানিমেশন করা যায়। তো আজকে প্রথম দিনে একটা বিষয় মাথায় ঢোকায় রাখেন, সেটা হলো এইটা হচ্ছে আপনার ওই যে স্টপ ওয়াচের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেখার বাম পাশে। তো যেই লেখাগুলোর বা যেই অপশনের বাম পাশে এরকম আইকন দেখবেন, মনে রাখবেন ওইটার সাথেই অ্যানিমেশন দিতে পারবেন, এক কথায় শেষ। এখন যদি চান যে পজিশনের সাথে অ্যানিমেশন দিবেন, অবশ্যই করা যাবে, এখানে সেকেন্ড কোনো কোশ্চেন করার সুযোগ নাই। মনে রাখবেন অবশ্যই, আবার বলছি, যেই লেখাটা বা যেই অপশনটার বাম পাশে এরকম একটা জলঘড়ির মতো আইকন দেখতে পাবেন, মনে রাখবেন ওইটাই হচ্ছে অ্যানিমেশন করা যাবে, সেটা যেই রকম অ্যানিমেশনই হোক না কেন। এখন অ্যানিমেশনটা কিভাবে করে আমরা আজকে ওটাই শিখব, খুবই বেসিক জিনিস শিখবো আর কি। তো অ্যাঙ্কর পয়েন্ট পরে দেখেন, প্রথমে পজিশন থেকে শুরু করি। পজিশনের কাজ হলো এটাকে মুভ করবে, পজিশনটাকে সরাবে। আচ্ছা, একটু ছোট করে রাখি। এখানে দুইটা ভ্যালু, একটা হলো হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। আমি এটাকে যদি অন করি তাহলে অ্যানিমেশন হবে, যদি অফ থাকা অবস্থায় এগুলো চেঞ্জ করি তাহলে সরে যাবে, কিন্তু অ্যানিমেশন হবে না। আচ্ছা, তো আমি একটু সরাই দেখাই। এখানে আমি পজিশনের ভ্যালুটা চেঞ্জ করলাম, দেখেন এটা সরতেছে, এই যে
তাহলে প্রথমটা হচ্ছে পাশাপাশি হরিজন্টাল, আর যদি উপর নিচে সরাতে চান তাহলে সেকেন্ড ভ্যালুটা এটা হচ্ছে উপরে এবং নিচে যাবে। স্কেল এটা হচ্ছে বড় হবে ছোট হবে, স্কেলিং হবে। রোটেশন কি করবে, ঘুরবে। তো যেহেতু এটা রাউন্ড, এটা ঘুরলেও আপনি হয়তো ওইভাবে বুঝতে পারবেন না, এভাবে রোটেট করবে আর কি, ঘোরাবে। অপাসিটির কাজ হলো ট্রান্সপারেন্সি মেনটেন করা। দেখেন অপাসিটি কমে গেলে শেপটা একেবারে হালকা হয়ে যাবে, হ্যাঁ, ট্রান্সপারেন্সি জিরো হয়ে যাবে বা ট্রান্সপারেন্সি একদম বেড়ে যাবে আর কি, ট্রান্সপারেন্ট। আর যদি অপাসিটি বেড়ে যায় তাহলে এটা ট্রান্সপারেন্সি জিরো হয়ে যাবে। অপাসিটি 100, ট্রান্সপারেন্সি জিরো, অপাসিটি জিরো, ট্রান্সপারেন্সি 100, এরকম আর কি, মানে একদম স্বচ্ছ হয়ে যাবে এটা। এখন যাই হোক, এবার তো দেখলেন, প্রথমে দেখলেন কি এটার কাজগুলো আর কি। এখন আমরা অ্যানিমেশনে যাব। আচ্ছা, পজিশন দিব। আমি ধরতেছি যে অ্যানিমেশন হয়ে এটা এই শেপটা এই পাশে আসবে, এখান থেকে এই পাশে আসবে। তাহলে প্রথম কাজ হলো যে অ্যানিমেশনটা শুরু হবে কোথায়, স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ধরলাম যে 1 সেকেন্ড থেকে শুরু হবে অথবা 0 সেকেন্ড থেকে তার অ্যানিমেশন শুরু হবে। তাহলে এই প্লে হেডটা যেখানে থাকবে আপনার অ্যানিমেশন ওখান থেকে শুরু হবে। সো প্লে হেডের পজিশনিং করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে আপনি এখানে রেখে তারপর অ্যানিমেশন করছেন, তাহলে এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো অ্যানিমেশন হবে না। এই 11 সেকেন্ডের জায়গা থেকে অ্যানিমেশন শুরু হবে। তো অবশ্যই মনে রাখবেন 0 সেকেন্ডের মধ্যে রেখে তারপরে হচ্ছে আপনি এখান থেকে এই যে টগল ফ্রেম অথবা আপনার অ্যানিমেশন ফ্রেমটা অন করবেন। এইটা ক্লিক করার সাথে সাথে টাইমলাইনের মধ্যে ছোট্ট একটা পয়েন্ট যোগ হবে, যে পয়েন্টটার নাম কি কেউ বলতে পারবেন? আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে একটা পয়েন্ট, এই যে আমার প্লে হেড যেখানে ছিল সেখানে একটা পয়েন্ট যোগ হয়েছে। এই পয়েন্টটা কি বলে, কে বলতে পারবেন? কি ফ্রেম। কি ফ্রেম, ভেরি গুড। এটাকে বলে কি ফ্রেম। এই কি ফ্রেম বেস করেই কিন্তু আমাদের অ্যানিমেশনগুলো মেক হয়। তাহলে কি ফ্রেম দিয়ে আমাকে স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট সিলেক্ট করতে হবে। তাহলে স্টার্ট পয়েন্ট কিন্তু অলরেডি আমরা সিলেক্ট করে ফেলছি যে এখান থেকে শুরু হবে। এখন পর্যন্ত অ্যানিমেশন দেই নাই, বাট আমাদের একটা পজিশন লক হয়ে গেছে, স্টার্ট পয়েন্টটা লক হয়েছে যে এখান থেকে আমাদের অ্যানিমেশন শুরু হবে। এবার কোথায় গিয়ে শেষ হবে, অর্থাৎ সে যে এখান থেকে এখানে আসবে, আসাটা শুরু হবে হচ্ছে 0 সেকেন্ড থেকে এবং আসা শেষ হবে ধরেন 2 সেকেন্ডে, 2 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড আসার সাথে সাথে আপনার এই আসা বন্ধ হয়ে যাবে, অথবা 1 সেকেন্ড, আমরা 2 সেকেন্ডে রাখলাম। তাহলে 2 সেকেন্ডের সোজা আমাদের এই প্লে হেডটা এনে রেখে দিতে হবে। এরপর আপনি এখানে আরেকটা কি ফ্রেম নেবেন। কি ফ্রেম আরেকটা কীভাবে নেবেন, দেখেন এই যে পিছনে, দেখেন পিছনে কি ফ্রেম অ্যাড করার অপশন আছে। তো এখানে ক্লিক করলে সাথে সাথে আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তাহলে 2টা কি ফ্রেম চলে আসলো। এখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে সেকেন্ড কি ফ্রেম সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে ফার্স্ট ফ্রেম সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের শুধুমাত্র কি ফ্রেমগুলো অ্যাড হয়েছে, মাঝখানে কোনো অ্যানিমেশন হয় নাই। আচ্ছা, এখন প্রথম কি ফ্রেমে সে এখানে থাকবে, এখানে থাকবে। সেকেন্ড কি ফ্রেমে এসে তার পজিশন হয়ে যাবে কি এইটা, এন্ডিং পজিশন আর কি। তাহলে আমাদের ভ্যালু দিতে হবে সেকেন্ড কি ফ্রেমে। প্রথম কি ফ্রেম ঠিক আছে, সেকেন্ড কি ফ্রেমটা ধরে এবং প্লে হেড সেই সোজা রেখে আমরা এই যে পজিশনটা এখান থেকে সরাই দেব। দেখেন এই যে সরে গেল। তাহলে ফার্স্ট কি ফ্রেম ছিল এখানে, এখান থেকে একটা লাইন বা মোশন স্কেচ বা পাথ যেটাই বলেন সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার যদি আমরা প্লে হেডটা সামনে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন, এবার আমি প্লে করি, স্পেস বার চাপবো, একটু সফটওয়্যারটা রিস্টার্ট দিতে হবে। আচ্ছা একটু, আচ্ছা এবার প্লে করে দিলাম, দেখেন অ্যানিমেশন হয়ে গেছে। কিবোর্ড থেকে স্পেস চাপলে প্লে হবে,
আবার স্পেস চাপলে স্টপ হয়ে যাবে। তো দেখেন খুব ছোট্ট একটা জিনিসের মাধ্যমে অ্যানিমেশনটা কিন্তু ডান। এখন ধরেন যে আমি চাচ্ছি এই শেপটা যখন এখানে আসলো, আসার পর সে আবার নিচের দিকে আসবে, হ্যাঁ, এখান থেকে আবার নিচের দিকে যাবে। তাহলে এই কিফ্রেমের পরে আপনাকে আরেকটা কিফ্রেম নিতে হবে, ধরেন 4 সেকেন্ড অথবা 3 সেকেন্ড। আমি একটু জুম করি এটাকে, এই হচ্ছে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড এসে সে নিচে আসবে। তাহলে আপনি এটাকে ম্যানুয়ালি ঘোরাতে পারবেন, হ্যাঁ। এইটাকে ধরে যদি ভ্যালু ব্যবহার নাও করেন তাতেও অ্যানিমেশন হয়ে যাবে। আপনি সরাসরি শেপটাকে ধরে পজিশন চেঞ্জ করে দেন, এখানে দিয়ে দেন। এবার দেখেন যখন চেঞ্জ করবেন তখন অটোমেটিক এখানে কিফ্রেম অ্যাড হয়ে যাবে, আপনাকে এখান থেকে অ্যাড করা লাগবে না। যখনই এটার পজিশন চেঞ্জ হবে আপনি এটা সরাসরি এভাবে হাত দিয়ে করেন বা ভ্যালু ব্যবহার করে করেন, যেটাই করেন না কেন, পজিশন চেঞ্জ হলে বা ভ্যালু চেঞ্জ হলে সাথে সাথে অটোমেটিক কিফ্রেম অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? যেখানে আপনার প্লে হেড থাকবে সেখানে। এবার শুরু থেকে প্লে করি, দেখেন কি হলো। ব্যাস, অ্যানিমেশন কিন্তু ডান। আরেকটা বিষয় মাথায় রাখবেন, একটা কিফ্রেম থেকে আরেকটা কিফ্রেম মাঝখানে যে ডিসটেন্স, এটা যত বেশি হবে আপনার অ্যানিমেশনটা তত স্লো হবে। ধরেন আমি কিফ্রেম 3টাকে একসাথে সিলেক্ট করলাম এভাবে, এবার এগুলোকে সরাই দিই। এখন দেখেন এই জায়গাটুকু অনেক আস্তে হবে এবং এখানে যখন আসবে তখন অ্যানিমেশনটা খুব দ্রুত হবে। দেখেন অনেক স্লো হয়ে গেছে এটা। তো এখানে দ্রুত হওয়ার কারণ হচ্ছে ডিসটেন্স কম। এখন আমি এই ডিসটেন্সটা কমাই দিই এখানে, এখন দেখেন এটা অনেক দ্রুত হবে, দ্রুত হয়ে গেল। সো ডিসটেন্স খুব ইজিলি কমানো যায়, কিফ্রেম সিলেক্ট করে মুভ করা যায় খুব ইজিলি। আপনি এভাবে মুভ করে ডিসটেন্স কমায় দিতে পারেন। ওকে, এটা ছিল পজিশন। এবার যদি চান যে অ্যানিমেশনটা রাখবেন না, তাহলে জাস্ট এই পজিশনের পিছনে যে কিফ্রেম আছে এটাকে অফ করে দেন। এই স্টপ ওয়াচের যে সাইনটা সেটাকে ক্লিক করে অফ করে দেন। এখন দেখেন কোনো কিফ্রেম নাই, সবগুলো কিফ্রেম রিমুভ হয়ে গেছে, আর কোনো ধরনের অ্যানিমেশন এখানে নাই। একইভাবে যদি আমরা স্কেলের মধ্যে অ্যানিমেশন দিতে চাই, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিফ্রেম অ্যাড হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের স্কেলিং হওয়া শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে? ধরেন 2 সেকেন্ড। ধরো 2 সেকেন্ডে গিয়ে আমি এটাকে স্কেলিং করব, জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিই, কিফ্রেম অ্যাড হবে। এখান থেকে আমি অ্যাড করলাম না, জাস্ট এটাকে ভ্যালু চেঞ্জ করে দিলাম, আরও বড় করে দিই। এই যে এবার আমরা প্রথমে চলে যাই, স্পেস বার চেপে দেখি কি হলো। ধরেন আমি এখানে এসে আবার চাচ্ছি এটা ছোট হবে, তাহলে এখান থেকে আবার ভ্যালুটা কমাই দিই, অটো জেনারেট হবে আমার কিফ্রেম। ব্যাস, এবার শুরু থেকে প্লে করে দেখি, যেখান থেকে বড় হলো তারপর আবার ছোট হয়ে গেল। খুবই সিম্পল অ্যানিমেশন। এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম। এবার আসি রোটেশন। হ্যাঁ, সো রোটেশনটা বোঝার জন্য আমি আরেকটা ডিফারেন্ট টুল নিব, এটাকে নিলাম রেক্টেঙ্গেল টুল। এখন এই লেয়ারের মধ্যে যে ট্রান্সফর্ম আছে সেটা ব্যবহার করতে হবে, এই যে রোটেশন। সো প্রথমে এখানে কিফ্রেম অ্যাড করলাম, 2 সেকেন্ডে এসে একটু রোটেট করে দিলাম। ব্যাস, এখন প্লে করি, দেখেন এই যে ঘুরবে সে এখন, রোটেট। এই কিফ্রেমটাকে যদি সামনে নিয়ে যাই, ধরেন 5 সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে 5 সেকেন্ড পর্যন্ত সে ঘুরতে থাকবে এবং ডিসটেন্স বাড়ার কারণে স্পিডটা কিন্তু কমে গেছে। আবার যদি এটা সামনে নিয়ে আসি, দেখবেন অনেক দ্রুত ঘুরবে। ওকে, তো একটা অবজেক্টের মধ্যে আপনি একসাথে সবও ব্যবহার করতে পারেন, সবগুলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, রোটেশন এবার অফ করে দিই। এবার দেখি অপাসিটি কী জিনিস। অপাসিটি হলো, ধরেন এই শেপটার উপরে আমি আরেকটা শেপ রাখলাম, এটার কালারটা একটু ডিফারেন্ট করে দিই। এখন
অপাসিটির মধ্যে আমি অ্যানিমেশন দিচ্ছি। প্রথম দিকে অপাসিটি 0 করে দিলাম, 2 সেকেন্ড পর অপাসিটি 100 করে দিলাম। তো ভ্যালু চেঞ্জ করলে দেখবেন যে জেনারেট হয়ে গেছে। এখন দেখেন প্রথমে কিন্তু ওই শেপটা নাই, আস্তে আস্তে ওইটা ভিজিবল হবে। দেখেন এই শেপটা যেখানেই নেন না কেন প্রথমে থাকবে 0, এরপর আস্তে আস্তে 100 হয়ে যাবে। ওকে, তো এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন ধরেন আমি এটার মধ্যে পজিশন দিব, তাহলে পজিশন দেওয়ার জন্য আমাকে এখান থেকে ট্রান্সফর্মে না গেলেও হবে। সরাসরি যদি আমি এই লেয়ারটাকে ধরে পি প্রেস করি, কিবোর্ড থেকে পি, জাস্ট পি প্রেস করি, তাহলে দেখবেন পজিশন চলে আসছে। এবার আপনি এখান থেকে পজিশন করতে পারবেন। যদি স্কেল করতে চাই তাহলে কি করব, কিবোর্ড থেকে এস চাপবো, দেখেন এস চলে আসছে। আপনি এটা থেকে স্কেলিং করতে পারবেন। এবার যদি রোটেশন করতে চাই তাহলে আর প্রেস করব, দেখেন আর চলে আসছে, আপনি রোটেট করতে পারবেন। যদি কখনো আনডু করা লাগে, আনডুর জন্য কন্ট্রোল জেড, রিডু করার জন্য কন্ট্রোল শিফট জেড। তাহলে আনডু হচ্ছে কন্ট্রোল জেড, আর রিডু কন্ট্রোল শিফট জেড। এগুলো মাথায় রাখবেন। যারা নোট নিয়ে বসছেন এই শর্টকাটগুলো নোট রাখবেন, এগুলো কিন্তু বারবার বলা হবে না। আচ্ছা, এবার যদি অপাসিটি নিয়ে কাজ করতে চাই তাহলে অপাসিটির জন্য কোন কিটা প্রেস করব, কেউ বলতে পারবেন? ও ই স্যার, পি না, ও হবে। ওতে কাজ করবে না, অপাসিটির জন্য টি প্রেস করতে হবে। টি টি, হ্যাঁ দেখেন টি প্রেস করলাম, অপাসিটি চলে আসে। তো শুধু অপাসিটির করার জন্য আমাদের যে ইয়াটা শর্টকাট কি সেটা একটু ডিফারেন্ট, বাকিগুলো কিন্তু ওই যে নামের সাথে মিল আছে। আর ফর রোটেশন, স্কেলিং এর জন্য এস, তারপর হচ্ছে পজিশনের জন্য পি, কিন্তু অপোজিটের জন্য ব্যবহার করতে হবে টি। ও প্রেস করলে হবে না এখানে। ওকে, আমরা পজিশন করব এখন। জাস্ট পজিশনটা অন করে দিলাম, কি ফ্রেম অন করলাম। এবার একটু সামনে গিয়ে ধরেন এই শেপটাকে এখানে নিয়ে গেলাম, আর একটু সামনে এদিকে নিয়ে আসি, এইদিকে গেল, এটাকে এইদিকে বের করে দিলাম। তাহলে দেখেন আমরা এই পজিশন সরালাম, অর্থাৎ কি বলে আমাদের এই প্লেহেডটাকে সরালাম, আর হচ্ছে এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করে দিলাম। এখন যদি একই জায়গায় প্লেহেড রেখে আপনি বারবার পজিশন চেঞ্জ করেন তাহলে কিন্তু অ্যানিমেশন হবে না। অনেকেই ভুলটা করে। অবশ্যই আপনাকে টাইম ফ্রেম সরাই দিতে হবে। এখন 2 সেকেন্ড পর আপনি দেখলেন এখানে দিলেন, আবার 2 সেকেন্ডে রেখে আপনি আবার এখান থেকে এখানে দিলেন, তাহলে কিন্তু কাজ করবে না ওইটা। অবশ্যই মাথায় রাখবেন এই প্লেহেডটাকে সরাসরি তারপর কাজ করতে হবে। আপনি যতটুকু সময় নেন না কেন, মাঝখানে যতটুকু ডিস্টেন্স রাখেন আপনাকে অবশ্যই সরাইতে হবে। এবার দেখেন ওকে, এই পাথটা কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, যখন একটা আউটপুট দিবেন তখন এটা দেখবেন না, এটা যতক্ষণ সিলেকশনে থাকবে ততক্ষণ দেখা যাবে। আচ্ছা, এখন এই পাথটাকে আবার রিফাইন করা যায়। যারা ফটোশপ ইলাস্ট্রেটরে পেন টুল ব্যবহার করছেন তারা হয়তো বা জানেন। দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে আবার কার্ভ কন্ট্রোলার দেওয়া আছে। সো এই কার্ভটাকে যদি একটু রিফাইন করেন তাহলে এটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। এই বক্সের মধ্যে ক্লিক করলে দেখবেন দুই পাশে দুইটা পয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করলে আপনার কার্ভ কন্ট্রোলার পেয়ে যাবেন। এটা দিয়ে আপনার যে রাউন্ডনেস বা কার্ভ একটু স্মুথ করে দিবেন। ওকে ফাইন।
এই কাজটা যদি আমরা কোনো একটা রিয়েল কন্টেন্টের মধ্যে করি, ধরেন এটাকে নিলাম পেপার প্লেন। এখন এটাকে স্কেল করব কিভাবে? কিবোর্ড থেকে কি করব, এস প্রেস করলাম, স্কেল করে দিচ্ছি, ব্যাস ছোট হয়ে গেল। আরও ছোট করতে চাইলে আবার স্কেল করি, ওকে ফাইন। এখন আমরা এটার মধ্যে অ্যানিমেশন দিব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। হ্যাঁ, এগুলো গুগলে পাওয়া যায়, ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট পেপার প্লেন লিখে সার্চ করলে পাবেন। এইটাকে এখন কি করতে হবে, ফিট করার জন্য বা এটাকে বড় করার জন্য রাইট ক্লিক, ফিট টু কম, ওকে। অনেক সময় দেখা যাবে যে আপনার প্লেনটা নিচে পড়ে আছে, প্লেন আর দেখা যায় না, লেয়ার আছে ঠিকই বাট প্লেন দেখা যায় না, তখন লেয়ারটাকে একটু উপর নিচে করবেন। আমাদের এই রোড বা ব্যাকগ্রাউন্ডটা উপরে আছে, পেপার প্লেনটা নিচে আছে, তো এইটাকে ধরে উপরে উঠিয়ে দেন, তাহলে প্লেনটা দেখা যাবে। এখন আমরা এটার মধ্যে পজিশন দিব জাস্ট, তাহলে পি প্রেস করলাম, পজিশন অন করে দিলাম। এখন এইভাবে করে আমরা পজিশনটাকে সেট করতেছি। ওকে, প্লে করি। আচ্ছা, অ্যানিমেশন হয়েছে ঠিকই, বাট এটার মধ্যে আরও কাজ করতে হবে। সো আমরা একটু পাথটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এবার একটু প্লে করে দেখি আসলে কি অবস্থা। আচ্ছা, তো আমরা এই কিফ্রেমগুলোকে একটু আগায় দিই কাছে, এত আচ্ছা, এখন প্রবলেমটা কোথায় বলেন তো? আর কি করা উচিত এখন আমাদের, বলেন তো, কেউ বলতে পারবেন? তারা এখন করছে হুম? সম্ভবত ফ্লিপ করতে হবে স্যার, যেমন প্লেনটা ধরনের মুভমেন্ট দেখেন, মুভমেন্ট উপরে এই তো একদম ধরে উপরে গেছে, যাইতেছে, ওইটা এর মতন রিয়েলিস্টিক ঘুরতেছে না। রাইট। ঘড়িটা এই তো আপনারা নড়ছে সবাই না। ধরতে পারছেন বিষয়টা। অর্থাৎ এখানে একটা রিয়েলিস্টিক জিনিস থাকতে হবে, অর্থাৎ যখন সে পজিশন চেঞ্জ করে বা মুভমেন্ট চেঞ্জ করে তখন কিন্তু তার যে পজিশন সেটা চেঞ্জ হয় না, সে একদিকেই মুভ করে আছে বা মুভ করে আছে, তাই না? দিকে মুভ। হ্যাঁ, তো এইটা জি জি চেঞ্জ স্যার। করতে পারলে এটা একদম রিয়েলিস্টিক হয়ে যাবে, অর্থাৎ পাথের সাথে তার পজিশনটা বা মুভমেন্টটা চেঞ্জ হবে। সেটার জন্য ছোট্ট একটা কাজ করবেন, এখানে দেখাই দিচ্ছি। সেটা হলো এই লেয়ারের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর চলে যেতে হবে ট্রান্সফর্ম। এখান থেকে একদম সবার নিচে একটা অপশন আছে অটো ওরিয়েন্ট, এটা করতে হবে। সেটা ডায়লগ বক্স পাবেন, এখান থেকে ওরিয়েন্ট এবং পাথ, জাস্ট এটা সিলেক্ট করে ওকে করে দেন। এবার পাথের সাথে সাথে সে ঘুরবে, কিন্তু প্রথমে একটু কাজ করতে হবে, এই পাথের সাথে তার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে। এখন এটাকে একটু ঘুরাইয়ে আমার পাথের সাথে সোজা করে দেবো, অ্যালাইন করে দেবো। কিভাবে করা যায় একটু আইডিয়া দেন তো আমাকে। এটার মাধ্যমে করতে পারি। সরি, রোটেশন রোটেশন, ভেরি গুড। আপনারা তো শিখে ফেলছেন, বাহ, আমার থেকেও তো ভালো পারেন আপনারা এখন।
এই যে রোটেশনে গেলাম। এখন হচ্ছে এটাকে রোটেট করে দেখেন পাথে সোজা করে দিলাম। হ্যাঁ, এবার প্লে করি, এবার পাথের সাথে সাথে সে ঘুরবে। এবার ঠিক আছে না? জি স্যার, এখন সুন্দর লাগছে। হ্যাঁ, এখন কিন্তু রিয়েলিস্টিক হয়ে গেছে জিনিসটা। তো এটাকে আরো স্মুথ করা যায়, সেটা আমরা আগামী ক্লাসে শিখব। সেটা হচ্ছে আমাদের গ্রাফ এডিটর নামে একটা অপশন রিকম্পোজ। আছে। হ্যাঁ, ওইটা শিখতে হবে। আপাতত ইজিন করলে স্যার হবে না? হ্যাঁ, ইজিন করলে হবে, বা ইজিএস করে দিলে হয়ে যাবে। গ্রাফটা করা বেটার হয়ে যায়। হুম, ওকে। তো এটা তো শিখলেন। এবার এইরকম বেশ কিছু জিনিস নিয়ে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনারা প্লেন দিয়ে করতে পারেন বা অন্য একটা এলিমেন্টস দিয়ে করতে পারেন। বেসিক জিনিসগুলো প্র্যাকটিস করে নেবেন। এখন এইটাকে যদি আরো স্মুথ আমার করতে চাই তাহলে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হলো এখন যে সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করছি, মানে এই যে প্লেনটা, হুম, আমি যদি আমার এই অ্যানিমেশনটাকে ঠিক রেখে হুম, শুধু সাবজেক্টটা চেঞ্জ করতে চাই, হুম। করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। আপনাকে কি ফ্রেমগুলোকে কপি করতে হবে পজিশন থেকে, তারপর ওখানে গিয়ে পেস্ট করে দিলে আপনারা এটা পেয়ে যাবেন। ওটা দেখাবো, ওটা ক্লাস আছে। এটাকে হচ্ছে মোশন পাথটা রিপ্লেস করা আর কি। মোশন পাথ কীভাবে আরেক জায়গায় রিপ্লেস করা, এটা হচ্ছে মোশন পাথ। এখন হয়তো বা কোনো একটা অবজেক্টের সাথে একটা পাথ ক্রিয়েট করছেন। এখন আপনি চাচ্ছেন কি যে ওই অবজেক্টের মধ্যেও সেম পাথটাকে দিতে, মানে একই জায়গা থেকে ওটা মোশন হবে, সেই পাথটাকে রিপ্লেস আমি করার জন্য। মোশনটাকে রাখতে চাচ্ছি না, মানে আমি এই সাবজেক্টটাকেই রাখতে চাইছি না, আমি সাবজেক্টটাকে সরিয়ে দিয়ে অন্য একটা সাবজেক্ট এখানে আনতে চাচ্ছি। আমি তো ওটাই বললাম, এরকম এখানে করা যাবে? মোশনটা থাকবে, অ্যানিমেশনটা থাকবে, কিন্তু সাবজেক্ট ডিফারেন্ট হয়ে যাবে, সেটা বলছেন না নাকি? জি, মানে রিপ্লেস করা কি, সাবজেক্টটাকে রিপ্লেস করা। হ্যাঁ, ওইটাই ওইটাই, সাবজেক্টটা রিপ্লেস হয়ে যাবে, অ্যানিমেশনটা ওখানে অ্যাড হবে কিন্তু অন্য একটা উনি হয়তো সাবজেক্টের মধ্যে। উনি অনেকটা মোকাবের মতন বলতেছে, যে মোকাব যেরকম আমরা ইজিলি করবো ওই রকম হ্যাঁ, ওটাই ওটাই, ওটা হচ্ছে ওরকম দেখাই বলতেছে। দেবো আর একটা ক্লাসে। হ্যাঁ, বল। হুম, এটা পরে। এখন ওকে, আচ্ছা। তো এটা চাইলে এখনো দেখাতে পারি, বাট আজকে যেহেতু একেবারে ফার্স্ট ক্লাস আর ম্যাক্সিমাম হচ্ছে এখানে বিগিনার, সো তারা কনফিউজ হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো আসুক ডে বাই ডে, তখন দেখতে পাবেন ওগুলো সব ক্লাসের টপিকে দেওয়া আছে। এখন দেখেন আমরা এটাকে আরেকটু জি স্মুথ স্যার। করতে চাই, সেক্ষেত্রে এই কি ফ্রেমগুলোকে আমরা সব সিলেক্ট করবো এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, মানে ড্র্যাগ করে। এবার রাইট ক্লিক করব যে কোনো একটা কি ফ্রেমের উপরে। যদি বাইরে রাইট ক্লিক করেন তাহলে অপশনটা পাবেন না, অবশ্যই আপনাকে যে কোনো একটা কি ফ্রেমের উপরে ক্লিক করতে হবে। এবার কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে যান, ইজিএস করে দেন এটাকে। শর্টকাট হচ্ছে F9। এবার দেখেন এটার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে একটু। এখন দেখবেন যে অনেকটা স্মুথ হয়ে গেছে আগের থেকে। এই যে আটকে আটকে যায়, এই আটকানোটা ঠিক করার জন্য আপনাকে গ্রাফ এডিটর ইউজ করতে হবে। তো ওইটা ইউজ করলে দেখবেন যে অনেকটা স্মুথ, একেবারে রিয়েলিস্টিক মনে হবে এবং দেখতে অনেকটা কুল মনে হবে তখন। ওইটা তো আমরা আমাদের নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারি। হ্যাঁ, ওই এই জিনিস গ্রাফ এডিটরের ক্লাস হচ্ছে নেক্সট ক্লাসে, এটা আজকে টপিক না। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে গ্রাফ এডিটর। এটা কি জিনিস, সেটা কিভাবে কাজ করে আমরা আগামী ক্লাসে দেখব। ওকে। একটু মডিউলটা আবার দেখি একটু।
আচ্ছা, এটা 3 নাম্বার ক্লাসে, মানে 4 নাম্বার ক্লাস হচ্ছে আপনাদের 3 নাম্বার ক্লাস। একটা হচ্ছে ওরিয়েন্টেশন ছিল। সফটওয়্যারটা কি আমাকে দিয়ে দেওয়া সফটওয়্যার হবে? দিয়ে দেবো, লিঙ্ক দেবো, আগে ডাউনলোড করে নেবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ। আর যদি কেউ অফিসে আসেন পেন ড্রাইভ নিয়ে, তাহলে অফিস থেকে নিতে পারবেন। ওকে, আচ্ছা ধরেন এখানে একটা চাকা আছে, হ্যাঁ। আমি এই প্লেনটাকে একটু অফ করে রাখলাম, আইটা অফ থাকুক। এখন আমি চাই যে এই চাকাটা ঘুরতে ঘুরতে এদিকে আসবে। তাহলে একটু বলেন তো এখানে কি কি দিতে হবে, কোন কোন অপশন ব্যবহার করা লাগবে? রোটেশন, পজিশন, রোটেশন আর পজিশন, এই দুইটা অ্যানিমেশন করলে কিন্তু পজিশন আসবে। তাহলে প্রথমে রোটেশন দিবেন, এরপর পজিশন দিলে কি হবে, তখন মনে হবে ঘুরতে ঘুরতে এটা এদিকে আসতেছে। তাহলে এই প্রসেসটা ব্যবহার করে কিন্তু আপনারা যে কোনো গাড়ি চালাতে পারবেন, হ্যাঁ। গাড়ির মধ্যে যদি দেন এটা, তাহলে কিন্তু গাড়ি চলবে, এরকম একটা রিয়েলিস্টিক একটা ভাব চলে আসবে গাড়ির মধ্যে। তো প্রথমে আমরা এটা দিয়ে দেখাচ্ছি, একটু বড় করে। আচ্ছা, তাহলে রোটেশনের জন্য আমরা আর প্রেস করলাম, প্লে হেড একদম 0-তে আছে, অন করে দিলাম। এটা ধরেন 5 সেকেন্ড পর্যন্ত ঘুরবে। কতটুকু ঘুরবে এখান থেকে দিয়ে দিচ্ছি, একটু বাড়ায় দিলাম আর কি। এবার দেখি, আচ্ছা রোটেশনের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। 5 সেকেন্ডে রাখলাম, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা এবার দেখেন, এখানে 0 0, এখানে হচ্ছে, এখানেও 0। তাহলে 0 ইন্টু 0, এটার মানে হচ্ছে দেখেন, যদি আমরা এখানে 1 করে দিই, তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার ঘুরবে। 360 দেখেন অটোমেটিক হয়ে গেছে, যেখানে এখানে ভ্যালু দিতে হবে না, ভ্যালুটা অটোমেটিক যোগ হয়ে গেছে। যদি আমরা এখানে 2 করে দিই, তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 2বার ঘুরবে সেটা। দেখেন এই যে ভ্যালুটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আর যদি 360 নিচে আপনি ঘোরাতে চান, তাহলে ভ্যালুটা এখানে, ফ্র্যাকশনটা এখানে দিতে হবে আর কি, এখানে। তো আমরা 2বার দিলাম, 2বার ঘুরলে একটু স্পিডেই ঘুরবে, দেখেন এই যে। যদি মনে হয় যে না আরও একটু বেশি স্পিডে ঘোরানো দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই কি ফ্রেমে সোজা আসেন, এখানে বাড়ায় দেন, এখানে 4 বা 5 করে দেন। এবার দেখেন প্রচুর স্পিডে ঘুরতেছে সে। ওখানে তো একটা সামনে কিছু দেখাচ্ছে, এখানে কম কম দেখাচ্ছে। আচ্ছা কেউ কিছু স্যার আগে পজিশন করলে কি ভালো হতো না? মানে পজিশন করলে আমরা চাকার স্পিডটা ঠিক করতে পারতাম আর কি। সমস্যা না, যে কোনো একটা করলেই হয়। তবে রোটেশনটা আগে দেখাইলাম আর কি। এবার পজিশন করতে পারেন, পি প্রেস করলাম, পজিশন চলে আসলো। আচ্ছা, এই পজিশনের জন্য প্রথমে কি ফ্রেম রাখলাম, মানে প্লে হেড রাখলাম। এবার এখানে কি ফ্রেম অ্যাড করে দিলাম। 5 সেকেন্ড এসে কি হবে, এখান থেকে এখানে চলে আসবে। তো যদি সোজা নিতে চাই, তাহলে শিফট ধরবো কিবোর্ড থেকে, দেখেন এখন আর বাঁকা হবে না। আর শিফট ছেড়ে দিলে এটা আঁকা বাঁকা হয়ে যাবে। তো আমি চাচ্ছি কি সোজাই যাক, সেটা শিফট ধরলাম, এখানে দিয়ে দিলাম, বা ফ্রেমের বাইরে দিয়ে দিলাম। এবার একটু প্লে করি। তাহলে এখন মনে হচ্ছে সে ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে। এটাকে ইজিয়েস্ট করে দিলাম। তো এরকম ছোট ছোট এলিমেন্টস নিয়ে তারপরে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে, শুধু ট্রান্সফর্মের মধ্যে যা কিছু আছে সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। অ্যাঙ্কর পয়েন্ট আর পজিশন দুইটা একই রকম, দেখতে মনে হবে একই রকম। একটু দেখেন তাহলে, এখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, আমরা তো পজিশন করার সময় কি হয়, অ্যাঙ্কর পয়েন্ট এবং অবজেক্ট পুরোটা নড়ে। আর অ্যাঙ্কর পয়েন্ট যদি মুভ করেন, তাহলে ওই অ্যাঙ্কর পয়েন্ট জায়গায় থাকবে আপনার
অ্যাঙ্কর পয়েন্টের বাইরে গিয়ে এটা মুভ করবে আর কি, এই আর কি। তো অ্যাঙ্কর পয়েন্টের থেকে আমার পজিশনটাই ভালো কাজ করে, পজিশন ব্যবহার করবেন মুভমেন্টের জন্য। আর ওরকম কিছু নাই আপাতত। এরপরে শেপ জেনারেট করা, তারপর এগুলো ডিলিট করা, তারপর ইম্পোর্ট করা, অর্থাৎ আজকে ক্লাসে যা যা দেখলেন সব কিছু প্র্যাকটিস। স্যার পিএনজি ফাইল দিয়ে কি এইভাবে মোশন গ্রাফিক্স করা যাবে? সরি, কি ফাইল? পিএনজি ফাইল দিয়ে পিএনজি ফাইল মোশন করতে পারবেন, কিন্তু যদি ওটার মধ্যে কোনো ধরনের অ্যানিমেশন লাগে, যেমন ধরেন একটা ক্যারেক্টার নিয়ে আসছেন, সেটার ফুল বডিটাই পিএনজি করা, জয়েন করা, সেক্ষেত্রে কিন্তু ওটাতে অ্যানিমেশন করা যাবে না, মানে হাত পা নাড়াতে পারবেন না। বাকি সব করা যাবে, পজিশন করতে পারবেন, স্কেলিং করতে পারবেন, অর্থাৎ এতক্ষণ যা দেখলেন সব কিছু করতে পারবেন, কিন্তু হাত পা নাড়াবেন বা মুখে কথা বলাবেন ওগুলো করা যাবে না। যদি তার জন্য আমাদের প্রতিটা লেয়ার পার্ট পার্ট করে নিতে হবে আগে, লেয়ার ফটোশপে আলাদা গেলে থাকতে হবে, সেটার জন্য এআই ফাইল লাগে আর কি। এআই ফটোশপ একটা হইলে আর এছাড়া আপনি সব কিছু করতে পারবেন। দেখেন পিএনজি যদি আমি একটা নিয়ে আসি, এই যে একটু আগে যেটা দেখলেন এটা কিন্তু একটা পিএনজি ফাইল, গাড়িটা কিন্তু পিএনজি, চাকাটা পিএনজি। আবার এই যে একটু আগে দেখলাম প্লেন, এটাও কিন্তু পিএনজি ফাইল। হ্যাঁ, তো দেখেন পিএনজির মধ্যে কিন্তু আমরা অলরেডি কাজ করে ফেলছি। এখন যদি আমি চাই যে এখানে যে দুটো পার্ট আছে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, আলাদা পার্ট নিয়ে কাজ করব, সেটা আমি করতে পারবো না, কারণ এটা একটা জয়েন্ট ফটো, এটার মধ্যে ওই এইটুকুর জন্য আলাদা লেয়ারটা নাই এখানে। যদি দুইটার জন্য দুইটা লেয়ার পেতাম তাহলে আমরা আলাদা করে কাজ করতে পারতাম। সিমিলারলি এখানেও এইটা একটা পার্ট, এটা আলাদা পার্ট, কিন্তু যেহেতু পিএনজি পুরোটা জয়েন করা, আমরা এখানে আলাদা করে কিছু করতে পারবো না। আমরা যা করব সব কিছু পুরোটার মধ্যে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার তো? জি স্যার। এবার আপনি কোশ্চেনগুলো করেন, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। প্রতিটা ক্লাসে আমাদের একটা কোশ্চেন সেশন থাকবে একদম লাস্টে, সো হ্যালো স্যার। আপনাদের কোশ্চেনগুলো লাস্টে করবেন। হ্যাঁ বলেন। স্যার আমার ইলেকট্রিসিটি ছিল না, আমার এখানে ওয়েদার খারাপ, সেজন্য আমি ক্লাসটা করতে পারি নাই। এখন ক্লাসটা তো যে ওই গ্রুপ আছে, যে গ্রুপে ইয়ে করে দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে আপনাদের একটা লিংক দেওয়া হবে, ড্রাইভের লিংক, ওইটা সেভ করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা আজকে ঠিক লিংকটা আছে পাওয়ার স্যার। সাথে স্যার, সাথে আরেকটা আপনি সেভ জিনিস, করে রাখবেন, একই লিংকে আরেকটা দুটো জিনিস, ভিডিও পাবেন। বলেন বলেন। আরেকটা জিনিস জানা স্যার, ওই আমরা যে ইয়েটা অ্যাপটা ডাউনলোড করব, মানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব, হ্যাঁ, আফটার ওটার ইফেক্টস, লিংকটা আফটার ইফেক্টস ওইটা কি ওইখানে দেওয়া আছে? গ্রুপে দিয়ে দিব আমি, একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আমার প্রথম ক্লাস। আমি এর আগের ক্লাসগুলোতে জয়েন করি নাই, মানে আমি ভর্তি হয়েছি পরে আর কি। তো আগের ক্লাসগুলোতে কি হয়েছে আমি তো ঠিক জানি না, আচ্ছা এটা সমস্যা আমি নেই, কিভাবে আগের জানতে ক্লাসে পারবো? কিছুই হয় না, আজকে ফার্স্ট ক্লাস আর কি। আগের ক্লাসে জাস্ট পরিচয় পর্ব, রুলস টুলস এগুলো, অর্থাৎ কিছুই হয় না। আগের ক্লাসে ইন্ট্রোডাকশন হয়েছে আর কি, ওরিয়েন্টেশন বলতে যেটা বোঝে। সফটওয়্যার ক্লাস আজকেই ফার্স্ট, আজকে শুরু হয়েছে, তো আপনি কোনো কিছু মিস করেন নাই। জি ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আর আচ্ছা, যেহেতু আমার ওরিয়েন্টেশন আরেকটা ক্লাস, ওটা কোনো ভিডিও করা হয় নাই, ভিডিও আজকে থেকেই শুরু, এবং প্রতিটা ক্লাসে ভিডিও করা হবে আজকে থেকে। তো অন্য আমার কারো একটা কোশ্চেন কোশ্চেন ছিল জি যে পিসির কনফিগারেশনটা কেমন হওয়া লাগবে আফটার ইফেক্ট সফটওয়্যারটা রান করার জন্য? আফটার ইফেক্টস আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 2019 সালের ভার্সন, সিসি 2019। সেইটা হচ্ছে রান করার জন্য আপনার মিনিমাম কোরাই 5, কোরাই 3 দিয়েও রান করা যাবে, কোরাই 5 হলে ভালো প্রসেসরটা। আর র্যামটা যদি এক্সটেন্ড করতে পারেন তাহলে ভালো, 8 জিবি হলে চলবে, বাট 16 জিবি বা 32 জিবি যদি বাড়ানোর ইয়া থাকে তাহলে বাড়াই নেবেন, 16 থেকে 32 জিবি বাড়াই নেবেন, তাহলে আপনার আর পরবর্তীতে হাত দিতে হবে না ওখানে। আর একটা এসএসডি লাগাই নেবেন পারফরমেন্স বুস্ট করার জন্য। আর যদি পিসি হয়, যাতে গ্রাফিক্স কার্ড অলরেডি লাগানো আছে, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড বেটার। আর যদি কারো না থাকে সমস্যা নেই, যখন আপনারা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন ক্লায়েন্টের, তখন গ্রাফিক্স কার্ড লাগবে, শেখার সময় গ্রাফিক্স কার্ড না থাকলেও হবে, অসুবিধা নেই। ওই যে কতগুলা ইয়া আছে না প্রসেসর, যেমন রাইজেন 7 5700G, ওইগুলাতে তো আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগাতে হয় না, তো সেক্ষেত্রে কি ওটা দিয়ে চলবে? চলবে, রাইজেন যারা অলরেডি নিয়ে ফেলছেন এটা তারা। তো ইন্টারনাল 2 জিবি করে থাকে, রাইজন 7 যেটা ওটাতে ইন্টারনাল 2 জিবি করে থাকে।
প্রসেসরের সাথে থাকে ওইটা। হ্যাঁ রাইজেনের সাথে থাকে, কিন্তু ওটা এক্সট্রা রাইজেনে লাগানোর কোনো আসলে ওইভাবে প্রয়োজন নাই। পারফরমেন্স পাওয়া যায় না। গ্রাফিক্স কার্ড দিয়ে তো আসলে সব কিছু না, এখানে আসলে সব কিছু মিলে ফুল একটা পারফরমেন্স নিতে হয়। তো রাইজেনে অনেক প্রবলেম ফেস করছে অনেকে যারা ইউজ করে। আমি রাইজেন ব্যবহার করি না যদিও। তো স্যার দেখা এটার যায় যারা রাইজেনের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেন্ডারিং খুব বাজে, হ্যাঁ মানে খুবই স্লো। মানে সময় লাগে বেশি আর কি, টাইম নেয় অনেক। ওপেন সিএল তো এটা, ওপেন সিএলটা আসলে ইয়ে করে। আচ্ছা যাই হোক, রাইজেনটা আমি কাউকে কেনার জন্য বলি না, ইন্টেল নেবেন অলওয়েজ। সো রাইজেন যারা কিনে ফেলছেন তারা ব্যবহার করেন, কিছু করার নাই। আর যারা নতুন করে কিনতে যাচ্ছেন তারা রাইজেনটাকে অ্যাভয়েড করবেন, মানে যেহেতু যে আমি নতুন করে কিনতে যাচ্ছিলাম, তো ওই প্রাইস রেঞ্জে একটা ইন্টেলের একটা বেস্ট প্রসেসর বলবেন প্লিজ, যদি সাজেস্ট করতেন ভালো হতো। ওই প্রাইসে যদি প্রাইস প্রবলেম হয় আপনি কাজ করতে পারেন i5 অথবা i7 দেখেন। যদি একটু ব্যাকডেটেড হয় প্রবলেম নাই, অর্থাৎ জেনারেশন কম হোক, 6 জেনারেশন বা 7 জেনারেশন হোক, বাট 5 বা i7 যদি পেয়ে যান তাহলে ভালো। দেখা যাচ্ছে জেনারেশনের জন্য প্রাইসটা বাড়ে, তো তো আপনি i7 যদি 10 বা 12 জেনারেশন নিতে চান সেটার প্রাইস একরকম হবে। একইভাবে 8 জেনারেশন বা 7 জেনারেশনে গেলে কিন্তু অনেক কমে যাবে প্রাইসটা, বাজেটের মধ্যে চলেও আসতে পারে। তো আপনি একটু দোকানগুলোতে গিয়ে তারপর একটু ঘুরে ঘুরে দেখবেন, অনেক দোকানে এরকম থাকে ব্যাকডেটেডগুলো। আর ফার্স্ট হ্যান্ডের থেকে আমার মনে হয় স্যার ওই সেকেন্ড হ্যান্ড যেগুলো বিক্রি করে, অনেক সময় সেকেন্ড হ্যান্ড কিন্তু অনেক ভালো i7 এর বিক্রি করে, ওগুলো আপনি ট্রাই করতে পারেন। ট্রেতে যেগুলো আসে ওগুলো কিন্তু একেবারে খারাপ না, ওগুলো ইনটেকে থাকে, তবে ট্রেতে আসে ওগুলোর প্রাইসটা একটু কম থাকে, ট্রে প্রসেসরগুলো। ও সেকেন্ড হ্যান্ড দেখতে পারেন, সমস্যা নেই, এগুলো ভালো প্রসেসর। তো এগুলোতে সেকেন্ড হ্যান্ড হলেও প্রবলেম হয় না। প্রবলেম হতে পারে মাদারবোর্ডে, কারণ প্রসেসর রিপেয়ার খুব কম হয়, মাদারবোর্ড রিপেয়ার হয়। আর ইন্টেলের জন্য মাদারবোর্ড গিগাবাইট ভালো হবে? হ্যাঁ গিগাবাইট নিতে পারেন, গিগাবাইট বা আসুস নিতে পারেন। আসুসের প্রাইসটা অনেক বেশি, গিগাবাইটের প্রাইসটা রেঞ্জের মধ্যে থাকে, এবং ব্র্যান্ডের মধ্যে গিগাবাইটটা বেস্ট, মোটামুটি ভালোই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। তো ক্লাসে কেমন বুঝতে পারছেন বা আপনাদের আউটপুট কেমন সেটা কিন্তু আমরা আগামী ক্লাসের মধ্যে বুঝতে পারবো। কিভাবে বলেন তো, কেমনে বুঝবো এটা? একটা হোমওয়ার্ক হোমওয়ার্কটা এক্স্যাক্টলি। তো কাকে কোথায় কিভাবে দিবেন বলেন, হোমওয়ার্ক কাকে দিবেন? কিন্তু আমি মনে হয় ওটা মিস করেছি। গ্রুপে পোস্ট করে দিলে ভালো হবে না? আপনারা হ্যাঁ যে গ্রুপ থেকে আজকে ক্লাসে জয়েন করছেন সেম গ্রুপে প্রতিদিনের হোমওয়ার্ক সাবমিট করবেন। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস তো দেখানো কিভাবে করব? যা যা দেখছেন ওইটাই তো করবেন, শুধু আউটপুটটা দেখাই দিচ্ছি। এখন ধরেন আপনি অ্যানিমেশন করে ফেললেন, এখন এটা রেন্ডার করতে পারেন না, তাহলে তো আর এটা দিতে পারবেন না, তাই না? সো রেন্ডার করে আপনাকে ভিডিও ফাইল মেক করতে হবে, তারপরে হচ্ছে ওই ফাইলটাকে শেয়ার করে দেবেন। তবে এটা যেভাবে আছে আমি ওইভাবে আউটপুট দিব। আচ্ছা একটু আন্ডু করে পিছনে গেলাম আর কি। হ্যাঁ পজিশনটা দিয়ে দিয়ে আচ্ছা, এখন এটাকে রেন্ডার করার জন্য কি করব, জাস্ট কম্পোজিশনে চলে যাব। কম্পোজিশন থেকে দুইভাবে রেন্ডার করা যায়, তো MP4 এ কনভার্ট করার জন্য আপনারা হচ্ছে এখানে যাবেন, অ্যাড টু মিডিয়া এনকোডার কিউ। সো মিডিয়া এনকোডার আলাদা সফটওয়্যার, রেন্ডারিং সফটওয়্যার, এইটার লিঙ্কও আমি আজকে দিয়ে দিব, দুইটাই আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো যদি মিডিয়া এনকোডার, এখানে একটা বিষয় আছে কিন্তু, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ভার্সন। দেখা যাচ্ছে আপনি আফটার ইফেক্ট ব্যবহার করতেছেন 2019, বাট মিডিয়া এনকোডার দিচ্ছেন 2020 অথবা হচ্ছে 2018, মানে আপনার ভার্সন চেঞ্জ আছে, তাহলে লিঙ্ক হবে না। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা ওখানে লিঙ্ক করবে না, তখন আপনাকে একটু ঘুরে পেঁচা যাইতে হবে। ফাইলটা আগে সেভ করবেন,
তারপর ওই সফটওয়্যার গিয়ে আবার এই ফাইলটা অন করে রেন্ডার দিতে হবে, ঝামেলা বেশি। আর যদি একই ভার্সন হয়, এটা 19 রেন্ডার কি বলে মিডিয়া এনকোডারটা 19, তাহলে কি হবে, এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন, সাথে সাথে ওইখানে চলে যাবে। কিভাবে যাচ্ছে আপনারা একটু খেয়াল করেন। সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন এইখানে একটু ওয়েট করলে দেখবেন এখানে একটা ফাইল চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এখানে অলরেডি লিঙ্ক আপ হয়ে গেছে। এখন রেন্ডার করব কিভাবে, প্রথমে এখানে একটা ফরম্যাট সিলেক্ট করবেন। যেহেতু আমরা MP4 ব্যবহার করব, সব জায়গায় যেহেতু শেয়ার করা যায় MP4টা, তো সেটার বেস্ট আউটপুটের জন্য আপনারা এখান থেকে নেবেন h.264 এই ফরম্যাটটা, মানে এটা হচ্ছে আমাদের মেইন ফরম্যাট। এবার প্রিসেট কি থাকবে, এখান থেকে কিছু রেজুলেশনের প্রিসেট আছে। তো সব থেকে বেস্ট হলো বা স্ট্যান্ডার্ড হলো এটা ইউটিউব 1080p ফুল এইচডি, অবশ্যই এটা সিলেক্ট করবেন, আর কিছু লাগবে না। আরেকটা বিষয় হলো লোকেশন, আপনার এই ফাইলটা কোথায় গিয়ে রেন্ডার হবে বা সেভ হবে কোথায়, এখান থেকে আপনি সেভ করবেন গিয়ে। আমি ডেস্কটপে দিলাম ফার্স্ট ক্লাস রেন্ডার, ব্যাস ডেস্কটপে দিয়ে রাখলাম। এবার হচ্ছে সেভ। তো আপনাদের সব কিছু সেট আপ করা শেষ। এবার এখানে একটা প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করবেন। এখন মনে রাখবেন এখানে পুরোটার মধ্যে কিন্তু আপনার অ্যানিমেশন নাই, 30 সেকেন্ডের একটা টাইম লাইন, আপনার অ্যানিমেশন আছে কতটুকুর মধ্যে, 8 সেকেন্ড। তাহলে কি করতে হবে, আমি এই ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। একটু কাজ করতে হবে, হ্যাঁ, যতটুকুর মধ্যে রেন্ডার হবে অ্যানিমেশন থাকবে, আমি চাচ্ছি অতটুকু রেন্ডার হোক, কারণ এই জায়গাটুকু ব্ল্যাঙ্ক থাকবে তখন, এরকম স্টিল, সেটা আসলে ভাল লাগবে না দেখতে। অ্যানিমেশন এখানে শেষ, আমার ভিডিও এখানে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখেন একটু জুম আউট করতে হবে প্রথমে। এটা জুম আউট না করলে আপনার এই টাইম রুলারের নিচে একটা অপশন আছে, এই যে একটা লম্বা দাগ, এইটাকে এই যে লাস্ট মাথাটা বের করতে পারবেন না, এই যে ওয়ার্ক এরিয়া এন্ড, এটাকে ওয়ার্ক এরিয়া বলে। তো ওয়ার্ক এরিয়ার এন্ড পয়েন্ট বের করার জন্য আপনাকে কী করতে হবে, একেবারে জুম আউট করে দিতে হবে। এরপরে এই ওয়ার্ক এরিয়াটাকে ধরে এ পর্যন্ত নিয়ে আসেন, যতটুকু আপনি কি করবেন রেন্ডার করবেন। নিয়ে আসার পর আপনি এটা কেটে দেন, ওয়ার্ক এরিয়ার উপরে রাইট ক্লিক করেন, ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া, এখানে ক্লিক করলে কি হবে, বাকি অংশটুকু রিমুভ হয়ে যাবে, ট্রিম হয়ে গেছে দেখেন। এবার হচ্ছে আপনি রেন্ডারে চলে যান, তাহলে ওই এক্সট্রা যে অংশটুকু ছিল যেখানে কোনো ভিডিও নাই, ওইটা রেন্ডার হবে না। চলে আসলো। ফার্স্ট ক্লাস রেন্ডার দিলাম, সেভ। এবার এই যে প্লে বাটন আছে না, প্লে বাটনে ক্লিক করে বসে থাকেন, সে রেন্ডার হবে। এখানে প্রিভিউ দেখাবে যদিও, ব্যাস কাজ শেষ, রেন্ডার ডান। এবার এখানে খুঁজতে হবে কোথায় আছে, ফার্স্ট ক্লাস আর একটা শর্টকাট কাজ করতে পারেন, সেটা হচ্ছে মাই কম্পিউটারে যে দেন ডেস্কটপে যে সার্চ দিতে পারেন। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, এটা অন্য জায়গায় রেন্ডার হয়েছে, এই যে এখানে রেন্ডার হয়ে গেছে, সমস্যা নেই। আর লোকেশনটা লাস্ট টাইম ঠিক করা হয় না, এই জন্য ডেস্কটপে দিয়ে দিলাম। এই যে ফার্স্ট ক্লাস রেন্ডার, ডাবল ক্লিক করলাম, এবার দেখেন। তো আপনাকে এই যে MP4 একটা ফাইল হলো, এইটাকে হচ্ছে গ্রুপে শেয়ার করতে হবে।
এবং এটা প্রতিদিন প্রতিটা ক্লাস শেষে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ওই অ্যাসাইনমেন্টটা এভাবে শেয়ার করবেন এটাকে আউটপুট দিয়ে আর কি। তো এই দুইটা সফটওয়্যার লিংক আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, সো আজকে এই পর্যন্ত। স্যার 2019 আর 2023 এ তো তেমন কোনো মানে পার্থক্য হবে না, তাই না? হ্যাঁ, পার্থক্য হবে, ওটা ইন্টারফেসের সাথে একটু চেঞ্জ আছে। সো 23 ব্যবহার না করে 19 করবেন। আমি আসলে ওই আমার এটার সাথে মিল পাবেন না, প্রবলেম হবে। আমরা তো 23 ইউজ করছি স্যার এখন, সেজন্য ওটার সাথে আপনি 19টা ইনস্টল করে নেন, ওটা আপনি যখন শিখে ফেলবেন তখন 23 ইউজ করে ফেলেন, ক্লাস করার সময় 19টা ইউজ করেন। ওই স্যার আমরা স্যার ওই যে ইউআই ল্যাব থেকে আমরা স্যার করেছিলাম ওই ভিডিও এডিটিং এর ক্লাস করেছিলাম, সেখানে আমাদের অ্যাডোব আমরা আফটার ইফেক্টস এর ক্লাস ছিল। তো সেই হিসেবে আমাদেরকে তখন ওই প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এবং মিডিয়া এনকোডার তিনটা